হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইনটু ভিশন ডাব্লিউবিসিএস। তো ফুড এসআই পরীক্ষা আমাদের মোটামুটি আর 2 সপ্তাহ মতো বাকি রয়েছে। তো ভিশন ডাব্লিউবিসিএস তরফ থেকে একটা ম্যাথের ম্যারাথন ক্লাস নিয়ে আসা হবে। আচ্ছা, এই ক্লাসটা আমি তোমাদেরকে একটা ক্লাসে দেবো বলেছিলাম। এখানে অল টাইপ ম্যাথ করানো হবে। এখানে কিন্তু যেখানে দেখা যাচ্ছিল যে 16 ঘন্টার ওপর ক্লাসটা হয়ে যাচ্ছে, তো যেহেতু অনেক বড় ক্লাসটা হয়ে যাচ্ছে, আমি ক্লাসটা ব্রেক করে আমি 10টা পার্টে করে দেবো তোমাদের। আজকের এই পার্টটাতে পার্ট নাম্বার 30। দেখো, আমাদের ভিশন ডাব্লিউবিসিএস যে ফুড এসআই একদম পেড মক টেস্ট চলছিল, সেখানে আমাদের ম্যাথ সলিউশন ছিল 30 পর্যন্ত ম্যাথ সলিউশন ছিল, এবং 30 থেকে আমি 20 পর্যন্ত তোমাদের 10টা ক্লাস আমাদের এইখানে পুরো একদম হাই লেভেল ক্লাস করানো আছে। যে কোশ্চেনগুলো নেওয়া আছে মোটামুটি মডারেট লেভেলের নেওয়া আছে, একদম বেসিক লেভেলের নেই, তাই জন্য অল টাইপস কভার করা আছে। তাই জন্য আমি তোমাদেরকে 10টা পার্টে পরপর দেবো। আমাদের এখানে এরকমভাবে আসবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। এবং পার্ট 1 যেটা আমাদের আসবে সেটা তোমাদের 30 সেট থাকবে। তারপর যখন পার্ট 2 আসবে তখন দেখবে 29 হয়ে যাচ্ছে। তারপর পার্ট 3 যখন আসবে 28। এইভাবে আমরা তোমাদের 20 পর্যন্ত করাবো, মানে 10টা সেট তোমাদের থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এই ম্যাথগুলো নেওয়ার পর 50টা করে কোশ্চেন আছে। এবার কোশ্চেন নিলে শুধু তো হবে না, ভিডিওটা দেখলে হবে না, পিডিএফটাও দরকার। পিডিএফটা আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ রয়েছে, সেখানে তোমরা গুগলে গিয়ে টাইপ করে ভিশন কম্পিটিটিভ এক্সাম লিখবে, ইনস্টল করবে। ইনস্টল করার পর তোমরা, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনেও তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা কি করবে, ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমরা এরকম WBPSC সেকশনে যাবে। এখানে যাওয়ার পর দেখো এখানে ফুড এসআই ফ্রি টেস্ট অ্যান্ড পিডিএফ বলে অপশন রয়েছে, সেখানে চলে যাবে। এখানে আমি ফুড এসআই এর আবার কি করব, 5টা ফুল লেন্থ টেস্ট তোমাদের দিয়ে দেবো। লাস্ট মুহূর্তে তোমরা যারা ধরো প্রিপারেশন নিচ্ছ, কেমন প্রিপারেশন তোমাদের গেল না গেল সেটা তোমরা কিন্তু এখান থেকে তোমরা নিজেদেরকে এখানে মূল্যায়ন করতে পারবে। ঠিক আছে, তো অ্যাপের লিঙ্ক নিচে দেওয়া আছে, বা তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটা যেটা রয়েছে সেটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে তোমরা পিডিএফটা নিয়ে নাও, এবং ফ্রি মকগুলো আমি মোস্ট প্রবাবলি কাল পরশুর মধ্যে দিয়ে দেবো, আপডেট করে দেবো, সেগুলো তোমরা দিতে থাকো। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাস। এখানে 500টি প্রশ্ন তোমাদের করানো হবে, পরপর 10 দিন 10টা ক্লাস তোমাদের আসবে। তো সেই ক্লাসগুলো তোমরা ভালো করে গো থ্রু করবে, পিডিএফগুলো নেবে, প্র্যাকটিস করবে। এবং আর একটা জিনিস বলে দিই, মোটামুটি ধরে নাও তোমার যদি 45+ তুমি এখানে স্কোর করতে পারছো এই এই ইয়েতে কোশ্চেনগুলোতে, তাহলে তোমার প্রিপারেশন কিন্তু সেই লেভেলের আছে, মানে খুব ভালো লেভেলের আছে। এবং তার নিচে 30-35 যদি হয়, তাহলে তোমাদের এই কটা দিন 2 সপ্তাহ মতো রয়েছে, ভালো করে তোমরা আরও প্র্যাকটিস করো। আই হোপ তোমাদের কিন্তু এই মার্কসটা চলে আসবে। ঠিক আছে, তো ক্লাসটা অর্ণব স্যার করাচ্ছেন, ভালো করে করো মন দিয়ে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি অর্ণব স্যার শুরু করতে চলেছি তোমাদের সেট নাম্বার 30। সো তোমরা এখান থেকে একটুখানি মডিফাই করে নাও, এটা সেট নাম্বার 30 হবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ঠিক আছে, তো নাম্বার সিস্টেমের কিছু প্রবলেম আছে, আমরা এখান থেকেই শুরু করব। চলো দেখে নিই কি কি ধরনের প্রবলেম আমরা এখানে ডিল করব। সো দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা কি করে সলভ করব। The sum of 3 prime numbers বলেছে 100, এবং বলছে one of them exceed হচ্ছে 36, দেন one of the number কত বলেছে। তো এটা আমরা কি করব, আমরা জানি যে এখানে যেহেতু প্রাইম নাম্বার গুলো যোগ করতে বলেছে, আর আমরা জানি একমাত্র দুইটাই হচ্ছে ইভেন প্রাইম, বাকি সবগুলোই হচ্ছে কি 3, 5, 7 সবই কি অড প্রাইম। দুই হচ্ছে একমাত্র ইভেন, রাইট, দুই হচ্ছে আমাদেরকে একমাত্র ইভেন প্রাইম নাম্বার। এটা তো সবাই জানো, এগুলো বেসিক কথাবার্তা। তো এটা যদি সবাই জেনে থাকো তাহলে তো জিনিসটার মধ্যে আর কিছুই নেই। তো আমরা এখানে বলতে পারি, তো এখানে আমরা কি বলতে পারি, দুই হচ্ছে অনলি ইভেন নাম্বার, দুই হচ্ছে অনলি ইভেন। আর কতগুলো নাম্বারকে যদি আমি যোগ করি, তাদের সামেশন কখনোই 100 আসতে পারবে না যদি তারা অড নাম্বার হয়। ইভেন অন্তত একটা থাকতেই হবে, তার মানে একটা নাম্বার অন্তত 2 এর মধ্যে আছে। আমি ধরে নিলাম তার মানে 3টে নাম্বারকে যোগ করে 100 করতে বলে, তাহলে একটা নাম্বার 2, আর অন্য যে দুটো নাম্বার আছে তাদের, আচ্ছা এবার বলছে একটা নাম্বার অন্যটার থেকে 36 বেশি। এবার 2 এর সঙ্গে 36 যোগ করলে নিশ্চয়ই আর অড নাম্বার থাকবে না, আর আমরা জানি 2 ছাড়া আর কোনো ইভেন নাম্বার নেই। তো আর একটা যদি ইভেন নাম্বার তৈরি যে সর্বনাশ হয়ে যাবে, তাহলে আমি অন্য নাম্বার ধরে নিলাম একটা, আর একটা নাম্বার হচ্ছে x + 36। ওকে, সো এই তিনটে যোগফল দেখো কত দেওয়া আছে, 100। তাহলে কত আছে, 2x আর 2x প্লাস এর 38, এটা সমান সমান 100। তো এখানে তো কত আছে, এখানে হচ্ছে 2x সমান সমান 62, x সমান সমান 31, x হচ্ছে 31, দেন বলছে দেন ওয়ান অফ দ্য নাম্বার ইজ, তাহলে এর মধ্যে একটা নাম্বার কি হবে। দেখো একটা নাম্বার তো 2, একটা 31, আর একটা হচ্ছে 36 + 31। তো এখানে যেটা আছে সেটা অপশনের মধ্যে থেকে কি আছে, কোনোটাই নেই, তো নান অফ দিস উত্তর হবে। একটা নাম্বার হচ্ছে 2, একটা নাম্বার হচ্ছে 31, একটা নাম্বার হচ্ছে 36 + 31, মানে 6 আর 1 7, 3 আর 3 6 67। ঠিক আছে, তো নান অফ দিস উত্তর হবে। চলো
এবার হচ্ছে ফাইন্ড দ্য ডিজিট ইন দ্য থাউজেন্ড পজিশন হবে এত। 5 কিউব মানে 125, আর 125 কে আমরা জানি 8 দিয়ে গুণ করলে 2000 হয়, এই সরি ভুল বললাম, 100 মানে ওরা 125 ইন্টু আমরা 8 করছি, রাইট, 8 করলে 1000 হবে, সরি। তো তার মানে কি হবে দেখো, তার মানে আমরা একটা জিনিস করতে পারি এখানে আমাদের সুবিধার্থে, আহ তো আমরা এটাকে 8 বের করে নিলাম। 8 মানে কি 2 এর কিউব, তাহলে 3 খানা 2 বার করে নিয়েছি। তো এখানে কত পড়ে থাকবে, 2 এর পাওয়ারে থাকবে 998 পড়ে থাকবে। তো এখানে তো 1000 অলরেডি চলে এসে, তার মানে 2 টু দি পাওয়ার 998 ইন্টু হয়ে গেছে 1000। এবার কোনো নাম্বারের শেষে যদি 1000 গুণ করো তাহলে তার লাস্টে 3টে শূন্য বেরোবে, তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক। শুধুমাত্র যে নাম্বারটা গুণ হবে সেটা তাহলে একের সঙ্গে গুণ হবে, তাই না? তাহলে যে নাম্বারটা লাস্টে আছে সেটাই একের সঙ্গে গুণ হবে, এবং সেটাই আমাদের কি 4 নম্বর ডিজিট হবে লাস্ট দিক থেকে, মানে 1000-এর অঙ্ক, তাই না? 1000 প্লেসের অঙ্ক। তাহলে এখানে দেখি কত নাম্বার বেরোচ্ছে। সংখ্যাটা অনেক বড় হতে পারে, আমার জানার দরকার নেই, বাট এই নাম্বারটা শেষ ডিজিট কত, 2। এবার আমরা জানি কি 2 যদি থাকে, 2 এর পাওয়ারে কিছু বসে থাকে, তাহলে 98, যেটাতে মানে লাস্টের দুটো ডিজিটকে আমি 4 দিয়ে ভাগ করে নিই, তাহলে আমরা জানি কত, 4 দিয়ে ভাগ করলে কত হবে, 96 পর্যন্ত চলে যাবে, তাই না? আর তোমাদের কাছে 2 তারা অবশিষ্ট থাকবে, তাহলে সেই অবশিষ্টটাকে আমি মাথায় লিখে নেবো, 2 এর পাওয়ারে 2, তার মানে কত, 4। তার মানে এই পুরোটাকে ভাঙলে যাই আসুক না কেন লাস্টে 4 আসবে, আর এর সঙ্গে কি আছে, ইন্টু 100। তার মানে যাই আসুক না কেন লাস্টে কত আসবে, সরি এখানে 1000, তাহলে লাস্টে কত আসবে, 4000 আসবে। তাহলে শত দশক মানে 1000-এর স্থানে কত হবে, বলবে স্যার 1000-এর স্থানে হবে 4। তো অপশন নাম্বার আমাদের বি কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন আমরা চলে যাই। 3-এর দাগের কোশ্চেন ভালো করে দেখো সবাই। 3-এর দাগের কোশ্চেন কিভাবে সলভ করব, বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, বলছে অফ টু কনজিকিউটিভ ইন্টিজার ইজ ইভেন নাম্বার। অবশ্যই দুটো পরপর যদি নাম্বার নিয়ে নাও, ইন্টিজার নিয়ে নাও, তাহলে একটা তো ইভেন নাম্বার হবে, একটা অড নাম্বার হবে, কারণ আমরা জানি একটা অড একটা ইভেন, একটা অড একটা ইভেন, এভাবে চলে, তো এটা ঠিক কথা। স্কোয়ার অফ অ্যান অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম 8+1, এটাও ঠিক কথা, কারণ একটা যে কোনো অড নাম্বারের স্কোয়ার যদি নাও, 7 স্কোয়ার, দেখো 7 স্কোয়ার মানে 49, তাকে এটাকে লেখা যায় না 6 8 48+1, তার মানে কি 8n+1। তো সমস্ত নাম্বারগুলোকে লেখা যায়, তো এটা তোমাদের জানা উচিত, একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন তোমরা জেনে গেলে এই অঙ্কটার মাধ্যমে। তো এটা দুটোই কিন্তু সত্যি হবে, তাই না? দুটোই কিন্তু এখানে সত্যি হয়ে যাবে, তার মানে অপশন নাম্বার কত, বোথ 1 and 2 কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোথ 1 and 2 কারেক্ট অ্যান্সার, তাহলে আমাদের বি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলো পরের কোশ্চেন আমরা চলে যাই, 4-এর দাগে। দেখো এই কোশ্চেনটা কি হবে, এখানে আছে 35, এখানে আছে 45, 35 আর এখানে আছে 45। তো এখানে যদি তোমরা দেখো, আর বাকিটা তো সেম আছে, ওটা তো না তাকালেও চলবে, এটা পুরোপুরি সেম আছে, তোমরা পরীক্ষায় তাকাবো না। তাহলে এর মাঝামাঝি নাম্বারটা আমাকে বার করতে হবে, কি করে বার করবো, বলে স্যার এটা এটা একদম ইজি জিনিস, 35 আর 45 এর অ্যাভারেজ কত, 35 আর 45 যোগ করলে কত, 80, অ্যাভারেজ হচ্ছে 40। তার মানে পুরো নাম্বারটাই হবে, পুরো লিখছি না, 8 2 8 9 5 দেন 40, তাই না, হোল স্কোয়ার মাইনাস 40-এর থেকে 35 কত ছোট, 5 ছোট, তাহলে 5-এর স্কোয়ার হয়ে যাবে। এগুলো ছোট ছোট জিনিস, এগুলো তোমরা যখন ক্লাস করো তোমাদেরকে শেখানো হয়, তো এত ডিপলি যাচ্ছি না, বাট বুঝে নেওয়ার চেষ্টা করো। সো এবার হচ্ছে বিয়েটা বার করি, এটাও দেখো 34 আর 46 যোগ করলে 80 হবে, 2 দিয়ে ভাগ করলে 40 হবে, তাহলে এর মাঝামাঝি নাম্বারও 40, বাট এর সামনেটা তো কমন, সো আমি লিখছি না, যাই হবে লাস্টে 40 হোল স্কোয়ার মাইনাস 40 মাইনাস 34 মানে 40 মাইনাস 34 মানে 40 থেকে 34 আসতে গেলে কত হবে, 6, 6 এর স্কোয়ার। সো সি যদি বলি আমরা, এটাও কত হবে 40, এটা হবে কি 80, 80 কে অর্ধেক করলে 40, সো এটা হয়ে যাবে 40-এর স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 40 থেকে 33 বিয়োগ করলে 7, 7-এর স্কোয়ার। তো যত আমরা বেশি বিয়োগ করব নাম্বার তত ছোট হয়ে যাবে, সব থেকে বেশি কি 7 স্কোয়ার বিয়োগ করছি, তাহলে এই নাম্বারটা সব থেকে ছোট, তাহলে সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা কিন্তু কোনো হাতি গোড়া কোশ্চেন নয়। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আমরা চলে যাই। 5-এর দাগের কোশ্চেন দেখো ভালো করে, 5-এর দাগের কোশ্চেনটা ভালো করে পড়ো। বলছে দুটো নাম্বার আছে যাদের ডিফারেন্স হচ্ছে কত, 3। দুটো নাম্বার আছে যাদের ডিফারেন্স হচ্ছে কত, ডিফারেন্স হচ্ছে 3, এবং তাদের ডিফারেন্স বিটুইন দেয়ার কিউবস, তাদের কিউবের মধ্যে অন্তর কত, তাদের কিউবের মধ্যে অন্তর হচ্ছে 999। তাহলে বলেছে তাদের ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার, তো এটা বার করতে বলেছে, ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ারস এটা বার করতে বলেছে। কি করে বার করব, চলো এবার আমরা কি করছি, আমরা একটু বুদ্ধি খাটাতেই পারি, অসুবিধা নেই কোনো তাতে। দেখো অনেক ভাবে তো অনেকে অনেকটা অঙ্কগুলো করবে, তো একটুখানি বুদ্ধি যদি আমরা খাটাই তাতে কিন্তু আমাদের মানে সলভ করতে হয় না কোশ্চেনটাকে, তাই না? তো দেখো এটাকে আমি যদি ভাঙি ভালো করে দেখো, তোমরা যদি খেয়াল করতে পারো, আমি এটাকে যদি ভেঙে উত্তর লিখি n1 প্লাস n2,
আর n1 মাইনাসের n2, অলরেডি মাইনাসের মান দেওয়া আছে, তো আমরা এটা জানি না, বাস এইটুকু কথা। মানে যে যে উত্তরটা আসবে সেটা 3 দিয়ে ভাগ যাবে, তার মানে প্রত্যেকটাই 3 দিয়ে ভাগ যায় স্যার, এখান থেকে এলিমিনেট করা যাচ্ছে না। এবার একটুখানি বুদ্ধি খাটাও, ভালো করে বোঝো। সো এটা এই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার। এইবার আমরা একটা দুটো জিনিস আরো এখানে বুদ্ধি খাটাতে পারি। বলে স্যার আমাদের কাছে এখানে আর কি কি অপশন ফাঁকা আছে সেটাকে একবার বলুন। দেখো যদি আমরা বোঝার চেষ্টা করো আমরা আসলে করতে কি চাইছি সেটা বোঝাটা খুব জরুরি। ওকে, দেখো এখানে কি করছি আমরা, আমরা শুধুমাত্র এটা কি তা কোথা দিকে তাকাবো, দেখো আমরা শুধুমাত্র এখানে তাকাবো হচ্ছে আমাদের এর দিকে, ওই অপশনের দিকে। অপশনের দিকে ভালো করে সবাই দেখো, তাহলে তোমাদের অনেক হিন্টস এখানে পেয়ে যাবে। সো অপশনের দিকে তাকালে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এটা 18, দুটোর গুণফল, তার মানে এখানে 18 যদি তুমি বসাও, মানে এখানে যদি 18 বসাতে হয় তাহলে তোমাকে এখানে 3 এর সঙ্গে কতকে নিতে হবে, বলে স্যার 6 কে নিতে হবে। এটা পসিবল। আর কি কি পসিবল, 81 নিলে এখানে 27 পসিবল হয়ে যাবে, 3 27 81। আচ্ছা আর কি কি পসিবিলিটি আছে, 63 নিলে এখানে 23 হয়ে যাবে, 21 হয়ে যাবে, সরি 21 হয়ে যাবে 63 নিলে। আর এখানে 81 নিলে তো হয়ে গেল, 63 হয়ে গেল, 36 হয়ে 36 নিতে পারো, 36 হয়ে কত হবে 12, 12। তো এখন দেখো তাহলে n1 + n2 মান যেগুলো পেলাম সেগুলো 12 21 27 আর 27 আর 21 বা 12 61 27 21। তাহলে আমরা জানি যে দুটো নম্বরে বিয়োগফল আর যোগফল দেওয়া থাকলে একটা নাম্বার, প্রথম নাম্বারটা বের করি কি করে, যোগ করে 2 দিয়ে ভাগ। এখন 3 আর যদি 12 নিয়ে নাও তাহলে 15 যোগ করে ভাগ করলে তো স্যার সেটা আর ইন্টিজার থাকছে না, তাহলে এই উত্তরটা তো কখনো হতে পারে না, ফার্স্ট আমরা এলিমিনেট করে দিলাম। ওকে, তার মানে দেখো 61 নিলে কি হবে, 61 আর 3, 61 আর 3 যদি যোগ করো তাহলে 64, স্যার পসিবল আছে, 64 কে 2 দিয়ে ভাগ করলে 32, তাহলে n1 32 হতে পারে। তো n1 যদি 32 হয়ে যায় তুমি n2 পেয়ে যাবে, কত 32 - 3 মানে 29 এলো। আচ্ছা যদি তোমার কাছে এটা n2, আচ্ছা যদি আমার কাছে একা আমরা 27 নিয়ে নিই, 27 আর 3 30 মানে 10, n1 এর মান 10, এবং 27 থেকে তুমি 3 বিয়োগ করো তাহলে কত 24, 24 মানে 12, এটাও হতে পারে, পসিবল আছে। এবার দেখো আমি যদি 21 নিয়ে নেই, তো 21 আর 3 কত হবে 24, দেখো আমি এলিমিনেট করতে করতে যাচ্ছি, এটাই হচ্ছে কথা। সো 12 তো আমার কাছে হলো না, ঠিক আছে। সো 18টা কত, এটা এটা 61 না, এটা 6, সরি 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 6 তো হবে না, তার মানে 6 হবে না, তো 6 হবে না যখন এটা কেটে দাও, 6 হবে না, তাহলে এটা হলো সেকেন্ডটা হলো, তাই না। দেখো সো আমরা কি করছি, এটা পসিবল আছে, আচ্ছা তাহলে এটাও হলো না, এটা দিলাম, ভুল করে 61 বলে ফেলেছিলাম, চলো আমি এটা মুছে দিই বরং, সেটা বেস্ট হবে। তো এটাকে মুছে দিই, চলো দেখো, তো এটা হলো না। এরপরে এরপরে কিন্তু তোমাদের এটা পসিবল হলো, এটা আমি লিখেছি, আচ্ছা হতে পারে, আমি জানি না কোনটা হবে। এবার হচ্ছে 21, 21 মানে কত, 21 আর 3 24 মানে n1 এর মান 12, আর n2 এর মান কত, n2 এর মান 21 - 3 মানে 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে 9। এবার প্রশ্ন হচ্ছে স্যার এবার চেক করলে তো দেখা 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 হয়ে যাবে না, আমাদের খেলা শেষ। তো ভালো করে একটা কথা চিন্তা করো, আমার এখানে যদি আমি 10-এর কিউব বসাই তাহলে লাস্টে 0, তার থেকে যদি 12-র কিউব বসাই, তাই না, 12-র কিউব বসাই, তো সেখান থেকে আমাদের কি আসছে, আমাদের হিন্স আসছে, দেখো ছোট ছোট জিনিস বাট খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আমাদের 12 যদি বসাই, তো আচ্ছা 12 সংখ্যাটা বড় আমার, তাহলে 12 মানে এখানে লাস্টের ডিজিট কত আসবে, 8 আসবে, 2 এর কিউব মানে 8, আর 10 মানে লাস্টে হবে 0, মানে বিয়োগ করলে 8 আসবে, তাহলে স্যার এটা অ্যান্সার হবে না, তাহলে এটা 100% অ্যান্সার। তাহলে এটা 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 কার জন্য এসছে, এটা লাস্টেরটার জন্য এসছে, তার মানে আমাদের 21, কিন্তু 21 মানে আমাদের ছিল আলটিমেটলি 63, তাহলে আমাদের বি অপশন কিন্তু আমাদের কারেক্ট। তো এই জিনিসটা আমি এত সুন্দর করে বোঝালাম, বাট পরীক্ষায় করতে তোমাদের টাইম লাগবে না, তোমাদেরকে জিনিসগুলো দেখতে হবে আর মাথা খাটাতে হবে, ঠিক আছে কি বলে, এটা বোঝালাম এই কারণে, কারণ তোমরা লজিকটা ধরবে কি করে যদি তোমরা বুঝতেই না পারো, ঠিক আছে। চলো এরপরে চলে আসি আমরা 6 দাগের প্রশ্নে। 6 দাগের প্রশ্ন ভালো করে সলভ করবে। সেখানে হচ্ছে কি, দেখো বলেছে দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার দ্যাট শুড বি সাবট্রাক্টেড ফ্রম এত,
তাহলে আমি যদি এটাকেও 3011 বানিয়ে নিই তাহলে কত হবে? 3011 ইন্টু 3011 প্লাস 1, এটা মানে কত? 3011 হোল স্কোয়ার প্লাস 3011। সো আমরা যদি এই নাম্বারটাকেই বিয়োগ করি, এই নাম্বারটাকেই বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? এই নাম্বারটাকেই বিয়োগ করলে আমাদের কাছে জিনিসটা পূর্ণবর্গ থেকে যাবে, কারণ এই পার্টটা পূর্ণবর্গ। সো এটা হয়ে যাবে অপশন নাম্বার সি, কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসি আমরা 7 দাগ। 7 দাগের প্রশ্ন হচ্ছে, দ্য টাইম টেকেন বাই বোট টু ট্রাভেল 13 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন দ্য সেম is the same as time taken by it to travel 7 kilometer upstream. সো এখানে আমরা দেখছি সেম অ্যাজ টাইম টেকেন, আচ্ছা টাইমটা সেম বলেছে, তো আমরা জানি ডি ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো টাইম যদি সেম থাকে, ডিস্টেন্স প্রপোর্শনাল টু এস হবে, কমন সেন্স। সো আমরা কি করলাম, ডিস্টেন্সের রেশিওই যা হবে সেটাই স্পিডের রেশিও হবে। তা ডাউন স্ট্রিমের স্পিড আর আপ স্ট্রিমের স্পিডের অনুপাত তোমরা যদি দেখো, সেটা কি বলেছে? 13 কিলোমিটার গেছে ডাউন স্ট্রিমে, সেটাই ডিস্টেন্সের অনুপাতে আমি লিখবো, সেটাই হবে আমাদের মানে আমাদের স্পিডের অনুপাত, তাই লিখলাম। আচ্ছা, এবার আমরা যদি দেখি এটা কি, যদি ডাউন স্ট্রিমের বেগটাকে আমরা লিখি, ডাউন স্ট্রিমের বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে বোটের বেগ, ওয়াই হচ্ছে স্ট্রিমের বেগ, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে 13/7। যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া লাগাই তাহলে এক্স বাই ওয়াই পেরিয়ে যাবো। তো উপরে 7 আর 13 কি যোগ করলে উপরে প্রথমে আমাদের কি করতে হবে, যোগ করছি, তো উপরে কত হচ্ছে আমাদের 10 হবে, এবং নিচে হয়ে যাবে বিয়োগ করলে 3 হয়ে যাবে, তাহলে এক্স বাই ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম। তারপরে আমি দেখছি 3 ইউনিটের মান অলরেডি দেওয়া আছে 3 কিমির সঙ্গে সমান, তাহলে 10 ইউনিটের 3 কিমি পার আওয়ারের সঙ্গে সমান, তাই না? 3 কিমি পার আওয়ার, তাহলে এটা 10 কিমি পার আওয়ারের সঙ্গে সমান হয়ে যাবে, 10 কিমি পার আওয়ার। সো আমরা যদি দেখি এত কিলোমিটার 44.8 কিলোমিটার পথ যদি আমাদের এই স্পিডে যায়, তাহলে কত টাইম লাগবে? তো হচ্ছে কত, 4.48, এত এত টাইম লাগবে। সেই টাইমটাকে যদি আমরা দেখি, মানে সরি, এটা এটা হচ্ছে তোমাদের তোমাদের কত সময় লাগবে পেয়ে গেলাম। এটাকে যদি ভদ্রভাবে লেখো, তো 4 প্লাস 48/100, তো 12/5, 12/25। তো এটাই উত্তর হবে আমাদের, অপশন নাম্বার কিন্তু এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো চলো পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই। 7 দাগ হয়ে গেল, 8 দাগের কোয়েশ্চেনে আমরা শিফট করলাম। দেখো ভালো করে, এখানে কি বলেছে, একটা বোট 3 কিলোমিটার আপ স্ট্রিমে 5 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায়। তো আপ স্ট্রিমের বেগ দিয়ে যদি ভাগ করি তাহলে টাইমটা পেয়ে যাবো। আপ স্ট্রিমে গেল 3 কিলোমিটার, 5 কিলোমিটার ডাউন স্ট্রিমে পাঠিয়ে দাও, সমান সমান তার টাইম লাগছে 55 মিনিট, 5 দিয়ে 55/60 মানে 11/12। ঠিক আছে, এবং 4 কিলোমিটার কি যাচ্ছে আপ স্ট্রিমে, 9 কিলোমিটার কোথায় যাচ্ছে ডাউন স্ট্রিমে, এবং এর জন্য টাইম লাগছে 1 ঘন্টা 25 মিনিট, মানে 1 ঘন্টা আর 25 মিনিট মানে 5/12 মানে 17/12। ঠিক আছে, এরপরে আমরা কি করব, হাউ মাচ ইট উইল গো এত কিলোমিটার ডাউন স্ট্রিমে, তাহলে ডাউন স্ট্রিমের স্পিডটা বার করবো, তাহলে ইউটাকে ক্যান্সেল আউট করবো, ইউকে ক্যান্সেল করে এটাকে 4 দিয়ে গুণ করলাম, এটাকে আমি 3 দিয়ে গুণ করলাম, দিয়ে পাতি কি করব, বিয়োগ করব। সো বিয়োগ করব যখন, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, আমরা কি করব 2 থেকে 1 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে, এটা তো কেটে যাবে, এটা লিখছি না, এটা কেটে যাবে। সো 3 9 27, 27 থেকে যদি 20 বিয়োগ করো 7/d সমান সমান 3 7 3 17 51 থেকে 4 গুণ 44 বিয়োগ করো, তো 51 থেকে 44 বিয়োগ করলে কত হবে, 5। সো এটা হয়ে যাবে তোমাদের সরি 51 থেকে 44 বিয়োগ করছে না 7, তো 7/12, 7 7 কেটে গেল, ডি সমান সমান হয়ে গেল কত, ডি সমান সমান 12, এটা হচ্ছে 12 তোমাদের কিমি, 12 কিলোমিটার তোমাদের কাছে চলে এলো। এবার প্রশ্ন হচ্ছে 12 কিলোমিটার তো চলে এলো, ঠিক আছে, এবার বলছে ইন হাউ মাচ টাইম ইট উইল গো এত ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে বেগ পেয়ে গেলে টাইম কত বের করতে পারবে, কতটা যেতে চাও, 43.2 কিলোমিটার যেতে চাও, তাই না, ডাউন স্ট্রিমে। এবং ডাউন স্ট্রিমের বেগ, এটা হচ্ছে ডাউন স্ট্রিমের বেগ, ডিটা ডাউন স্ট্রিমের বেগ ছিল, সরি, এত কিলোমিটার পার ঘন্টা, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে, 3.6 এত কিন্তু ঘন্টা টাইম লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে আমরা চলে যাই, এটা 9 দাগের কোশ্চেনে। দেখো এটা ভালো কোশ্চেন, যদি আমি অ্যাভারেজ বার করি প্রত্যেকটার, তাহলে কটা নাম্বার আছে, একটা দুটো, দু নম্বর নাম্বার দুটো ডিজিট, 3 নম্বর নাম্বার 3টে ডিজিট, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর নাম্বার, তাহলে 9টা ডিজিট হবে, তাহলে 9টা নাম্বার আছে, তাহলে অ্যাভারেজ করলে 9 দিয়ে ভাগ করতে হবে,
তো উপরে প্রত্যেকটা নাম্বারকে যোগ করব, 9 কমন নিয়ে নিলে 1, তারপর একটা 11, তারপর একটা 111, তারপর একটা এরকম করে করে লাস্টেরটা কত করে থাকবে, 9টা 1, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই নয় কেটে যাবে, আবার যেহেতু বার করছি। আর আমরা জানি এইভাবে যদি সংখ্যাগুলো কখনো যোগ করতে হয়, এই প্যাটার্নটা সবাই মনে রাখবে, লাস্টে 9টা আছে, তাহলে এর যে যোগফল হবে সেটা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, এটাই হচ্ছে এর যোগফল। তাহলে তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে এই যোগফলের মধ্যে কোনো জিরো নেই, তো জিজ্ঞেস করেছে কোন ডিজিটটা অনুপস্থিত, তাহলে উত্তর হবে 0। 10এর দাগের কোশ্চেন চলে এসো। 10এর দাগের কোশ্চেন হচ্ছে, ধরো দুটো নাম্বার আছে, অফ থ্রি নাম্বার, তিনটে নাম্বারের মধ্যে প্রথম দুটো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বারে কি হচ্ছে, অ্যাভারেজটা গ্রেটার দ্যান অ্যাভারেজ অফ দ্য সেকেন্ড নাম্বার বাই 15। তো দেখো প্রথম আমরা যদি চারটে নাম্বার এবিসিডি নিয়ে নিই, তাহলে প্রথম দুটো এবং শেষ এবং প্রথম দুটি গ্রেটার দ্যান সেকেন্ড অ্যান্ড থার্ড। সো তিনটে নাম্বার ছিল, তো সেকেন্ড আর থার্ডটাকে নিয়ে নাও, এদের অ্যাভারেজ আর এদের অ্যাভারেজের মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে মানে গ্যাপটা হচ্ছে 15। ঠিক আছে, তাহলে আমরা যদি পাতি বিয়োগ করি, তাহলে এটা অ্যাভারেজের মধ্যে গ্যাপটাই প্রকাশ করবে, কারণ এই দুটোর মধ্যে অ্যাভারেজের ডিফারেন্সটা হচ্ছে এত, তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে অ্যাভারেজে কত, অ্যাভারেজ হচ্ছে 15। অ্যাভারেজে 15 হলে অরিজিনালি কত, দুটো রেসপেক্টে বলেছে, তাহলে তার মানে মোটামুটি হচ্ছে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে অরিজিনালি কত তোমাদের ডিফারেন্স পেয়ে যাবে। এটা হয়ে গেল। এরপরে চলে আসি আমি 11 দাগের প্রশ্নে। দ্য রেজাল্ট obtained by decreasing x% by 110 is the same as the result obtained by increasing x% by 50। তার মানে কি বলো, দেখো ইজি কথা একদম। 110 যেটা ছিল x% তার বাড়ানো হবে, তো 110 তুমি x% বাড়াচ্ছ, মানে 10 x% বাড়ানোর পরে, স্যার কমানোর পরে কত হবে, তাহলে 100 মাইনাস x% হয়ে যাবে, তো এর 100% বার করছো। আচ্ছা, তারপরে কি করছো, যে নাম্বারটা রেজাল্ট অবটেন হচ্ছে সেটা তোমাদের কি বলেছে, ভালো করে কোয়েশ্চেনটা ওই জন্য বলেছি না, ল্যাঙ্গুয়েজ এই কোয়েশ্চেন মধ্যে সবকিছু লেখা থাকে। দেখো ইজ দ্য সেম বলেছে, তাহলে সমান সমান কি হয়ে গেল, অ্যাজ দ্য রেজাল্ট অবটেন বাই ইনক্রিজিং, 50টাকে x% বাড়াচ্ছ, তাহলে 50-এর কি হবে, x% বাড়ানোর অর্থ হচ্ছে কি 50-এর 100 প্লাস x% বার করছো, তাই না, হয়ে গেল, পার্সেন্ট কেটে গেল। যদি আমরা দেখি এখান থেকে কত হচ্ছে, 50 শূন্য শূন্য কেটে গেল, তো এখান থেকে আমরা গুণ করে ক্যালকুলেশন করতে পারো, এক্স এর মান বেরিয়ে যাবে 75/2। তো আমাকে সেটাই বলেছে যে দেন হোয়াট পার্সেন্ট অফ অফ এক্স, তাহলে এক্স এর কত বের করতে বলেছে, মানে 75/2% কার, বলো 650, বা উল্টোটাও বলতে পারো, তো 650% বলেছে, এখন এটাকে 650 করে দাও। সো 650%, তো পার্সেন্ট কেটে যাবে যদিও, তো আমি এখানে লিখছি ইন্টু 650%। ঠিক আছে, আর একটা বলেছে এক্স গ্রেটার দ্যান x+20, মানে 75 প্লাস 2, এটা হচ্ছে +20, এত পার্সেন্ট অফ 180, সো পার্সেন্ট অফ 180, তাই না, তো পার্সেন্ট কেটে গেল, যতটা কাটাকুটি করা যায় করে না, এই জন্যই আমি এইভাবে শিখ করাচ্ছি। তো যদি তোমরা দেখো এখানে 3 6 18, 3 দুগুণ 6, 3 এ 5 15, 3 এ 5 15। সো আর কিছু কি যাচ্ছে, আরো কাটাকুটি যেতে পারে, একবার চেক করে নাও আরো কিছু যায় যদি। আচ্ছা, এই দুইটা দিয়ে যদি কোনাকুনি গুণ করে, এদিকে পড়ে থাকবে 65, 25 × 65, আর এই এটাকে অনুপাত বার করছি আসলে, এটা যদি কোনাকুনি গুণ করে দাও, ওখানে 75 + 40, 75 + 40 মানে কত হবে, 5 7 4 11 ইন্টু 6। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার যদি আমি কাটি, এটা 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 3 এ 5 15, 5 13 65, তো 25, সরি 25 তো কাটবেন, এটা 23 ছিল না, সরি, এটা 23। এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 25, সো এটা হচ্ছে 5 13 65, আর এখানে হচ্ছে কত, এটা 23 ছিল। তো এখান থেকে তোমরা ক্যালকুলেট করতে পারবে, ক্যালকুলেট করবে, তাহলে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ পেয়ে যাবে। তো এখানে যদি তোমরা দেখো যে কত আসছে, 25 × 13, এখানে 23 × 6, তো এখানে 5, এখানে ক্যালকুলেট 5 13 65, 5 হাতে 6, 13 দুগুণ 26, আর 6 32, 325 আসছে। আচ্ছা, 5 13 65, 5 হাতে 3, হাতে 6, 13 26 আর 6 32, আর এদিকে হচ্ছে 318, 8 হাতে 1, 6 12 13,
এটা হয়ে গেল। তো এখানে আমরা বলছি কত বেশি বলেছে, তো এখান থেকে ক্যালকুলেট করে নাও। 325, 138 আর নিচে রাখো 138 ইন্টু 100 ক্যালকুলেট করো, তোমরা নিজেরাও বুঝে যাবে 136% অ্যাপ্রক্সিমেট আসবে এটা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। এরপরে হচ্ছে আমাদের কাছে 12 দাগ। দেখো দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইনক্রিজ সো দ্যাট দ্য সার্কামফারেন্স কতটা, সার্কামফারেন্স একটা 1D আর সার্কেলের রেডিয়াসটাও 1D এলিমেন্ট। তাহলে কি করব, এটাকে জাস্ট আমরা কি করব, দেখো সরি সরি, তাহলে বলেছে যে সার্কেলের এরিয়া কত, কিন্তু এরিয়াটা হচ্ছে 2D। 1D থেকে 2D যেতে গেলে আমরা সাকসেসিভ অ্যাপ্লাই করি, তাহলে 15% প্লাস 15% প্লাস 15 ইন্টু 15 মানে 225 ভাগ হচ্ছে 100, তাহলে 30 প্লাস 2.25 মানে 32.25, মানে অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। 13 13 হচ্ছে কি, এটা হচ্ছে পি কিউ, ফিল দ্য ট্যাঙ্ক হচ্ছে কি 18, এবং পি হচ্ছে ফিল করছে 18 এবং 18 মিনিটে, কিউ ফিল করছে কত 27 মিনিটে, এবং আর আর কিন্তু জল বার করে দিচ্ছে কত, আর হচ্ছে 54 মিনিটে জল বার করে দিচ্ছে। তুমি এটাকে ধরে নাও ট্যাঙ্কটাকে 654 ইউনিট, তাহলে তুমি ধরে নাও এটা হচ্ছে 3 ইউনিট করে ঢুকছে, এটা হচ্ছে 2 ইউনিট করে ঢুকছে, এটা 1 ইউনিট করে বেরোচ্ছে। এবার বলেছে যে যে খুলে রেখেছে পি আর কিউ কে কতক্ষণ ধরে, 6 মিনিট, তাহলে পি আর কিউ কে খুলে রাখলে 5 ইউনিট করে জল ঢোকে, 6 মিনিটে 30 ইউনিট জল ঢুকেছে, এই 30 ইউনিট জলটাকে খালি করবে আর অ্যালোন 1 ইউনিট করে, কত সময় লাগবে 30 মিনিট সময় লাগবে। অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে আসি 15 নাম্বার কোয়েশ্চেনে, ভালো করে 15 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। 15 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে একটা আর্টিকেল যদি তোমাদের কাছে 12.5% গেনে ছাড়া ইনস্টিড অফ এত, তাহলে মেন গেন হচ্ছে এত পার্সেন্ট। সো যদি আমরা এখান থেকে দেখি, দেখো 14 হয়ে গেছে কি আমাদের, না সরি 14টা এখনো বাদ আছে, দেখো 14 হচ্ছে কি, বলছে 23খানা ট্যাপ আছে আর ফিট এরিনা ট্যাঙ্ক, যেখানে সাম আর ইনলেট কিছু আর আউটলেট ট্যাঙ্ক আছে, ট্যাপ আছে। ইচ ইনলেট ট্যাপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক 24 ঘন্টা, বলছে প্রত্যেকটা যে ছোট মানে ইনলেট ট্যাম্প যেগুলো ভেতরে জল ঢোকাচ্ছে সেটা ফিল করতে পারে 24 ঘন্টা, এবং প্রত্যেকটা আউটলেট ট্যাঙ্ক কিন্তু 40 ঘন্টা খালি করতে পারে। If all taps are open, then tank will be full in 40 hours. Then find the number of outlet taps. তো এখানে জন্য আমরা সহজ সরল ভাষায় করতে চাইছি কি, একটা ইনলেট ট্যাপের ক্ষেত্রে তুমি দেখো 24 ঘন্টায় পূরণ করে, আউটলেট ট্যাপের ক্ষেত্রে সেটা খালি করছে 40 ঘন্টা। যদি তুমি 120 ধরে নাও, তাহলে এর যে এফিসিয়েন্সি যেটা 5 ইউনিট, এটা 3 ইউনিট করে যাচ্ছে। তো যদি আমরা দেখি যে আমরা যদি ধরে নিই যে সমস্তগুলোই যদি আউটলেট ট্যাপ অল আর লেট, all taps are inlet, যদি ধরে নিই সবকটা মানে ট্যাপই ইনলেট, তাহলে জল কতটা করে ঢোকাচ্ছে 23 ইন্টু 5 করে, তাহলে 115 ইউনিট জল ঢুকিয়ে দেবে, তাই না? এবং 1 ঘন্টায় 115 ইউনিট পার আওয়ার 1 ঘন্টায় ঢুকিয়ে দেবে। এবং যদি দেখি এবং কিন্তু আদতে কত হচ্ছে, আদতে যদি 1 ঘন্টায় দেখি, 1 ঘন্টায় হচ্ছে 120কে যদি আমরা দেখি 40 ইউনিটে খালি করে দিচ্ছে, তো 3 ইউনিট আলটিমেটলি ফিল হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে, তার মানে এই গ্যাপটা কেন হচ্ছে, এই গ্যাপটা যদি ভালো করে চেক করো, এই এখানে 115 আর এখানে তোমাদের হচ্ছে 3, তাহলে 112 ইউনিটের গ্যাপটা কেন হচ্ছে, কারণ একটা ইনলেট ট্যাপ যদি মানে 5 মিনিটে জল ঢোকায়, একটা যে আউটলেট ট্যাপ 3 মিনিটে বের করে, তো এই যে এই গ্যাপটা হচ্ছে 8, তাই এই গ্যাপটা দিয়ে আমি যদি বার করে নিই, তাহলে হচ্ছে কি 23 কত আসবে, এটা কাটাকুটি করলে 8 কে 8, 4 32, 14, তার মানে হিসাব অনুযায়ী আমাদের 14 খানা কিন্তু আউটলেট ট্যাপ রয়েছে। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই 15 নাম্বার কোয়েশ্চেনে। 15 নাম্বার কোয়েশ্চেনে কি করে সলভ করো, ইন অ্যান আর্টিকেল সোল্ড যদি এত পার্সেন্ট গেনে ইনস্টিড অফ এত, দেন লস এত পার্সেন্ট লস, দ্য ম্যান গেইনস এত মোর, ফাইন্ড দ্য সিপি। দেখো কিছুই নেই অঙ্কটার মধ্যে, একটা আর্টিকেলকে বেচা হচ্ছে 12.5% গেনে ইনস্টিড অফ এত পার্সেন্ট লসে, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স চেক করো, দুটোর মধ্যে ডিফারেন্স কত সেটা বার করে নাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে খুব ইজিলি, মানে কতটা আমাদের কাছে চেঞ্জ হচ্ছে। দেখো তার মানে এই যে জিনিসটা সেটাই ওই ডিফারেন্সের কারণ, তাই না? 1533 মোর, এটা হচ্ছে 12.5%, এটা হচ্ছে এত। এবার যদি আমরা চেক করি এটাকে কি করে ক্যালকুলেশনটা করব, 12.5% মানে হচ্ছে তোমরা যদি দেখো 12.5% মানে 12 পূর্ণ 1/2, তাহলে 12 আর 16কে যোগ করো 28, আর এদিকে 1/2 আর 2/3কে নিয়ে নাও, তো এটার মানই হচ্ছে এত, তাহলে 100% এর মান বার করবো, তাহলে সিপি পেয়ে যাবো। তো এখান থেকে যদি ক্যালকুলেট করো মানে এত পার্সেন্টের ভ্যালু অত, এটা হচ্ছে 100% এর ভ্যালু কত, পার্সেন্ট কেটে দাও। এবার যদি এখানে ক্যালকুলেশন তোমরা করতে পারো 1533, আর নিচে হচ্ছে 28 প্লাস 7 6, তার মানে এটা হয়ে যাবে 175, আর উপরে হয়ে যাবে 6, কাটাকুটি করো
আর এখানে একটা 100 আছে, কাটাকুটি করলে কত হয়ে যাবে 800, মানে 876 ইন্টু 6 মানে 5256, এটা কিন্তু চলে আসবে 5256 চলে আসবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তো 15 দাগের কোয়েশ্চেন এখানে হয়ে যাবে সলভ আমাদের। আমরা যদি চলে আসি 16 দাগের কোয়েশ্চেন, তাহলে দেখো 16 দাগের কোয়েশ্চেনে কি আছে, একটা ব্যক্তি আছে, তিনখানা আর্টিকেল, প্রত্যেকটা সেম দাম, আর সেম দাম হলে কিন্তু আমরা মেন দাম নিয়ে কাজ করি না, কারণ আমাদের প্রফিট লস বার করতে বলেছে। হি সোল্ড দ্য আর্টিকেলস রেসপেক্টিভলি এট 15% প্রফিট, প্রথমটাকে 15% প্রফিটে বেচেছে, তারপর এটাকে 10% প্রফিটে বেচেছে, তারপর এটা 15% লসে বেড়েছে। তাহলে 3 দিয়ে ভাগ করে দেবে, তাহলে অ্যাভারেজ লাভ বা লস বেরিয়ে যাবে। 10/3 আমাদের কিন্তু অ্যাভারেজ লাভ বা লস, মানে এটা প্রফিট যেহেতু প্লাসে আছে, তো এটা উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে চলে আসো আমাদের 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্নে কি হবে, এ ক্যান ডু 40% অফ দ্য ওয়ার্ক 12 দিনে। 40% মানে কি 2/3, সরি 2 এর 40% মানে 4/10 মানে 2/5, 2/5 হয় 12 দিনে। তো 2 মানে 6 কেটে দাও, তাহলে টোটাল কাজটা কত করবে, টোটাল কাজটা 30 দিনে করে দেবে। বি হচ্ছে 60%, 60% মানে 6/10 মানে 3/5, এই কাজটা হবে 15 দিনে। তো কত হবে, 3/5 15, 25 দিনে কিন্তু বি কাজটা কিন্তু শেষ করে দেবে। এবং আমরা যদি পুরো কাজটাকে কি ধরবো, এদের এলসিএম মানে 150, তাহলে এর ক্ষেত্রে এফিসিয়েন্সি 5, এর ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে 6। এবং তোমরা যদি দেখো যে বোথ ওয়ার্ক টুগেদার, তাহলে একসাথে যদি কাজ করে 5 আর 6 11 ইউনিট করে কাজ করবে, এবং 11 ইউনিট 10 দিন, তাহলে 110 ইউনিট কাজ শেষ করে ফেলেছে। তাহলে এই যে 40 ইউনিট কাজ আছে, সেটা 4 দিনে শেষ করছে। 40 ইউনিট কাজকে 4 দিনে শেষ করছে। তো 10 ইউনিট পার ডে, রাইট? একবার চেক করে নাও এটুকুনি। আমরা কি করতে চাইছি এটা, হ্যাঁ, সি করছে কি, সি বাকি কাজটা 4 দিনে শেষ করে দেয়, তাহলে সি এর আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম 10 ইউনিট পার ডে। 10 ইউনিট পার ডে, 10 ইউনিট পার ডে যদি সি এর এফিসিয়েন্সি হয়, আমরা কি করছি, এবিসি তিনজনকে দিয়ে কাজ করাচ্ছি 28% সেম ওয়ার্ক। তাহলে আমরা কি করছি, আমরা এখানে একটু জায়গা করে নিচ্ছি যে টোটাল ওয়ার্ক ছিল, আমি ধরে নিয়েছিলাম 150, তাই 150 এর 28%, 150 এর 28% ওয়ার্ক কে এবিসি তিনজনকে দিয়েই করাচ্ছি। এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে প্লাসের 5, বি এর এফিসিয়েন্সি প্লাসের 6, আর এর এফিসিয়েন্সি প্লাসের 10। তাহলে 5, 6 আর 10, তাহলে ক্যালকুলেট করো, উপরে হচ্ছে 42 আর নিচে হচ্ছে 21। ক্যালকুলেট করে 2 দিন লাগবে, অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো 18 নম্বর কোয়েশ্চেন আমরা দেখি, এ বি, এ আর বি, এ প্লাস বি 10 দিনে কাজ শেষ করতে পারে, বি প্লাস সি 15 দিনে কাজ শেষ করতে পারে, সি প্লাস এ আমাদের কাছে কিন্তু 20 দিনে কাজ, সি প্লাস এ আমাদের কাছে 20 দিনে কাজ শেষ করতে পারে। ঠিক আছে, আমরা কি করছি, এলসিএম নিয়ে নিচ্ছি 60, তাহলে এখানে হচ্ছে আমাদের সরি, এখানে এটা হচ্ছে 10 দিনে, হ্যাঁ 6, এটা হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে আমাদের কাছে 3। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি এবিসি তিনজনকে দিয়ে কাজ করাই, তাহলে কত হচ্ছে, এ দুবার আসবে, বি দুবার আসবে, সি দুবার আসবে, কেন 13 যোগ করলে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর কম্বাইন্ড ক্যাপাসিটি, কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 13/2। ঠিক আছে, এবং এই কম্বাইন্ড এফিসিয়েন্সি নিয়ে তিনজনকে কাজ করিয়েছি 6 দিন ধরে। তাহলে 6 দিন করে টোটাল কতটা কাজ শেষ হয়েছে, বলবে স্যার 39 ইউনিট কাজ শেষ হয়েছে। তাহলে 39 ইউনিট কাজ শেষ করে দাও, তাহলে কত আছে, বলে স্যার 21 ইউনিট কাজ আছে। তো 21 ইউনিট কাজ আছে আমাদের কাছে। এবার বলছে এ উইথড্র করে নিয়েছে, বি আর সি কাজ করেছে, বি আর সি 4 ইউনিট করে কাজ করে 4 দিনে, তাহলে 4 4 16 ইউনিট কাজ শেষ হয়ে গেছে। তাহলে আর কাছে 4 4 16 ইউনিট কাজ আরো কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? 16 ইউনিট কাজ শেষ হয়ে গেছে। সো 16 ইউনিট কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আর কত ইউনিট কাজ বাকি পড়ে আছে, বলে স্যার 5 ইউনিট কাজ বাকি পড়ে আছে, তাই না? তো 5 ইউনিট কাজ তার মানে কে করছে, বি স্টপ করে দিয়েছে, মানে অনলি এ করছে, সরি এ করছে না, অনলি সি করছে, তাই না? সি, সি হচ্ছে রিমেনিং কাজ করছে। সি, সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি আমরা যদি দেখি 13/2, যদি এ বি সি তিনজনের, আর এ বি যদি 6 হয়, তাহলে বিয়োগ করে দাও, তাহলে সি পেয়ে যাবে। সি এর এফিসিয়েন্সি 13/2 বাই বিয়োগ 6, তার মানে 1/2। সো 1/2 যদি, সরি এটা হচ্ছে 6 দুগুণ 12, 1/2, তার মানে 1/2 মানে টাইম কত লাগছে, টাইম হচ্ছে কত, 10 দিন। 10 দিন কিন্তু আমার তার মানে টাইম লাগছে। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে চলে যাই আমরা, 19 দাগ, আর দুটো কোশ্চেন এই সেশনে দেখবো। তো আমরা যদি 19 দাগের কোশ্চেনটা দেখে নিই, 19 দাগের কোশ্চেনটা কি বলেছে, যে দুখানা সাইক্লিস্ট আছে এক্স আর ওয়াই, স্টার্ট অ্যাট আ সেম টাইম ফর প্লেস এ অ্যান্ড গো টুয়ার্ডস প্লেস বি। মানে এখানে বলছে এ থেকে বি এর দিকে যাত্রা করছে, এইটুকুনি কথা বলে দিয়েছে। এবার বলছে যে একটা স্পিড অফ, মানে এইখান থেকে যে যাচ্ছে, মানে দুজন সাইক্লিস্ট, একটা এক্স একটা ওয়াই, দুজনের স্পিডের অনুপাত আমি এখান থেকে দেখে নিতে পারছি। একটা হচ্ছে কত 6, একটা হচ্ছে তোমার 8, 6:8, মানে যেটাকে আমি আর ফার্দার কাটাকুটি করে 3:4 লিখতে পারি। কিন্তু আমরা যদি আমরা জানি যদি আমাদের কাছে ডিস্টেন্স ফিক্স থাকে, তাহলে আমরা কিন্তু টাইমটাকে রিভার্স বলতে পারবো। তাহলে টাইম হবে কত, 4:3, 4:3 হয়ে গেলে 1 ইউনিটের টাইমের গ্যাপ।
তো 1 ইউনিটের টাইমের গ্যাপ এখানে বলে দিয়েছে যে 15 মিনিট দেরি করে চলেছে এবং 10 মিনিট আগে পৌঁছে গেছে, তাহলে টাইমের গ্যাপ হচ্ছে 35 মিনিট, সরি 25 মিনিট। তাহলে 1 ইউনিটের মানে হচ্ছে 25 মিনিট। তাহলে আমাদের যদি দেখি যে এক্স 4 ইউনিট টাইম নিয়েছিল, তাহলে 4 ইউনিটের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 100 মিনিট। 100 মিনিট তার মানে কি এক্স এর জন্য লেগেছিল। এবার এক্স এর যে বেগ ছিল সেই বেগে যদি চলে তাহলে 100 মিনিটে কতটা চলেছে, এক্স এর বেগ ছিল হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 100 মিনিট মানে 100/60 যদি গুণ করে দিই তাহলে আমাদের চলে আসে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে 6 ইন্টু 100/60 যদি করি 10 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার পথ কিন্তু চলেছিল, বা এক্স এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটাও অতটাই, তার মানে 10 কিলোমিটার। তাহলে আমরা 20 দাগের প্রশ্নে চলে আসি, এটা এই সেশনের লাস্ট কোয়েশ্চেন। এবং এ ম্যান ওয়ার্কস ফ্রম হিজ হাউস অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 27 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচেস হিজ অফিস 7 মিনিটস লেট। এবং তোমরা বোঝার চেষ্টা করো যে এখানে হচ্ছেটা কি। যদি আমি দেখি এখানে এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো, তবে আমি ওইটা আলাদা একটা প্রসেসে করে দিচ্ছি, দুটো প্রসেসই তোমরা চর্চায় রাখবে। যে বলছে হ্যাঁ অ্যাভারেজ স্পিড হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার, তাহলে হচ্ছে কি d/27 ডিস্টেন্সটা যাচ্ছে, এবং যখন সে 45 কিলোমিটারে যাচ্ছে তখন সে ফার্স্ট পৌঁছে যাবে। দুটোর মধ্যে গ্যাপ কত, 7 আর 17, তার মানে 24। 24/60 করে নাও, এখান থেকে তুমি ডি পেয়ে যাবে। ডি ক্যালকুলেট করে নেবে, ডি আসবে তোমাদের 27, ডি আসবে 27। তো এটা পেয়ে যাবে। চলো আর কিছু বলছি না, তো এই পর্যন্তই রাখছি এই সেশনটা। পরের সেশনে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। ভালো থেকো, পরের সেশনে আবার দেখা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন ডব্লিউবিসিএস। ভিশন ডব্লিউবিসিএস এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই সেশনে আমরা দেখে নেবো যে আমাদের যে পার্ট 2টা পড়েছিল আগের দিনে, সেটা আমরা দেখে নেবো। এখানে 21 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করতে চলেছি। তো 21 নম্বর কোশ্চেনে কি কি আছে চলো দেখা যাক। তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা ট্রেন আছে যেটা ক্রস করছে একটা প্ল্যাটফর্মকে, যার দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার এবং 60 সেকেন্ডে ক্রস করছে, স্পিড হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কতটা সময় নেবে সে একটা ইলেকট্রিক পোলকে ক্রস করতে, সেটা জানতে চেয়েছে। তো আমরা জানি ইলেকট্রিক পোলকে ক্রস করার অর্থ নিজের দৈর্ঘ্যকে ক্রস করা, আর একটা প্ল্যাটফর্মকে ক্রস করার অর্থ হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যকে ক্রস করা। আমি ধরে নিচ্ছি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে টি1, তো টি1 প্লাস 180 দৈর্ঘ্যটা ক্রস করেছে 72 3 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমি কি করেছি 5/18 দিয়ে গুণ করে নিচ্ছি। তো ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও, টি1 সমান সমান 1020। আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি যাতে কনসাইজ সময়ের মধ্যে তোমাদেরকে আমি সমস্ত জিনিসটাকে দিতে পারি। তো দেখো, তো এখানে আমরা যদি একটা পোলকে ক্রস করতে হয় তাহলে টি1 এর দৈর্ঘ্য মানে পুরো ট্রেনটার দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে, এবং সেম টাইমে মানে 72 ইন্টু 5/18 টাইমটা, এটা ক্যালকুলেশন করলে দেখো 20 হয়। তাহলে 20 লিখেছি। টি1 এর মানে এখান থেকে ক্যালকুলেশন করে 1020 বের করে রেখেছিলাম, সেটাকে বসিয়ে দেওয়ার পরে দেখো 51 সেকেন্ড উত্তর চলে এসে, তার মানে একটা পোলকে ক্রস করতে 51 সেকেন্ড টাইম নেবে। চলো 22 থেকে প্রশ্নটা দেখে নাও। এখানে বলেছে ট্রেন ক্যান ক্রস আর টানেল ইন 24 সেকেন্ড, একটা 24 সেকেন্ড একটা টানেল ক্রস করতে পারে। অ্যানাদার ট্রেন ক্যান ক্রস দ্য সেম টানেল ইন 40 সেকেন্ড, অন্য একটা ট্রেন ছিল সেটা 40 সেকেন্ডে ক্রস করতে পারে। যদি বলে টানেলের লেন্থ বলে দিয়েছে 120, স্পিড বলে দিয়েছে তাদের 4:3 অনুপাত, স্পিডের অনুপাত, তাহলে হাউ মাচ টাইম বোথ ট্রেনস উইল ক্রস ইচ আদার, তাহলে একে অপরকে ক্রস করবে ট্রেনটা মানে কত সময় নিয়ে। যেখানে বলে দিয়েছে যে ফাস্টার ট্রেনের দৈর্ঘ্যটা স্লোয়ার ট্রেনের থেকে ট্রেনের 75%। তো 75% মানে আমরা ওখান থেকে বুঝে গেলাম, ওখান থেকে আমরা 3:4 বলতে পারি। তো ফাস্টার ট্রেন 3 হলে মানে যেটা আমাদের স্লোয়ার ট্রেন সেটার যে লেন্থ হবে সেটা হচ্ছে 4। এখান থেকে তোমরা বুঝতে পারছো স্পিডটা বলে দিচ্ছে 4:3। এবার দেখো একটা কথা দুটো কথা দেখে নাও। 24 সেকেন্ড টাইম নিয়েছিল যাওয়ার সময়, আর এর নিচ্ছিল 40 সেকেন্ড টাইম। আমি যদি যেহেতু অনুপাত বার করছি তো অ্যাকচুয়াল ভ্যালু তো দরকার নেই, 24 সেকেন্ড আর গতিবেগে যদি 4 ধরে নাও তাহলে 24 ইন্টু 4 আর 3 ইন্টু আমাকে নেবো 40, তাহলে আমাদের ডিস্টেন্সের অনুপাত পেয়ে যাবো, কারণ আমরা জানি স্পিড আর টাইমকে গুণ করলে ডিস্টেন্স হয়। এখানে অনুপাত নিয়েছি বলে অ্যাকচুয়াল ভ্যালু দরকার নেই, কাটাকুটি করে 4:5 চলে এসছে। 4:5 যখন চলে এসে তার মানে এটা হচ্ছে ডিস্টেন্সের অনুপাত। এবার আমরা জানি কোনো একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে যদি আমাদের কভার করতে হয় তাহলে ডিস্টেন্স কিন্তু আমাদের কিন্তু কি থাকে, ডিস্টেন্সের অনুপাতটাই হয়ে যায় কিন্তু আমাদের সরি ওটা তো লাগবে না এখানে কিছু। এখানে ডিস্টেন্সের অনুপাত আমরা বের করে নিতে পারি, কারণ যখন সেটা প্রথম ট্রেনটা যেটা দৈর্ঘ্যকে আমি ধরে নিচ্ছি 3x, আর যেটা আরেকটা ট্রেন আছে স্লোয়ার, তার ট্রেনটাকে দৈর্ঘ্যকে ধরে নিচ্ছি 4x। 3x প্লাস 120, কারণ টানেলের দৈর্ঘ্য 120, আর দ্বিতীয়বার যে চলেছে হচ্ছে 4x প্লাস, দ্বিতীয় ট্রেনটা চলেছে 4x প্লাস 120। এদের অনুপাতেই 4/5, কারণ বের করে রেখেছিলাম আমরা। এখান থেকে ক্যালকুলেট করে x এর মান বেরোবে কত, 120। তো এবার বলেছে কি, এবার বলেছে যে মানে এবার তোমরা এখানে ক্যালকুলেট করে নিতে পারো ফাস্টার ট্রেনের গতিবেগ। ফাস্টার ট্রেন টোটাল দৈর্ঘ্য কত যাচ্ছে, 3 ইন্টু 120 প্লাস 120, কারণ এক্স এর জায়গায় 120 বসিয়ে দেবো তাহলে, আর নিচে হচ্ছে 24 সেকেন্ড টাইম লাগে, তাহলে কত স্পিড আমরা পেয়ে যাবো 20। এবং এখানকার 4 ইউনিটের মানই 20 5 গুণ, তাহলে 3 ইউনিটের 5 গুণ হবে, তার মানে স্লোয়ার ট্রেনের স্পিড হবে 15 মিটার পার সেকেন্ড।
এবং দুটো ট্রেন যদি মুখোমুখি ক্রস করে তাহলে স্পিড কি হয়ে যাবে, মানে টাইম, ভালো করে দেখো, স্পিড স্পিডটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এর স্পিড 20 মিটার, এটা হচ্ছে 15 যোগ হয়ে যাবে মুখোমুখি যেহেতু আসছে, তাহলে 35, আর উপরে টোটাল দৈর্ঘ্য দুটো ট্রেনের দৈর্ঘ্যকে উপরে লিখতে হবে যোগ করে, কারণ দুটো ট্রেন একে অপরকে ক্রস করার অর্থ হচ্ছে ট্রেন দুটো টোটাল দূরত্বটাকে অতিক্রম করা। 360 প্লাস 480 ভাগ করবে 24 সেকেন্ড, উত্তর হবে। পরের কোশ্চেন চলে আসি আমরা। ইফ আ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস বলেছে 6,400 টাকা 7.5 বছরে, এবং যেটা রুপিস 8,000 টাকা 15 বছরে হয়, সার্টেন রেট অফ ইন্টারেস্টে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তাহলে প্রিন্সিপাল কত? আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টে যদি বছর সেম থাকে তাহলে কিন্তু অনুপাত সেম থাকে তাতে। দেখো এই দুটো অনুপাত করে দেখলাম 4:5, তাহলে এটাও 7.5 বছর, তাহলে এর 7.5 বছর আগের ঘটনাও কিন্তু সেম ভাবে রিপিট হবে। তাহলে ধরে নাও এটা জিজ্ঞাসা, আর এখানে ধরো 6400 আছে, আর সেটাও তাহলে 4:5 এ থাকবে। 5 এর 1280 গুণ হচ্ছে 6400, তাহলে 4-এরও 1280 গুণ নিয়ে নেবো, তাহলে সেটা আমার উত্তর, মানে 5220 আমার উত্তর হয়ে যাবে। তো চলো পরের কোশ্চেনে চলে আসি আমরা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 15,000 ফর 9 মান্থ অ্যাট 16% পার annum অ্যাকর্ডিংলি অ্যাজ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে কি, যদি এর রেট হয় হাফ ইয়ারলি ক্যালকুলেট করলে রেটটা অর্ধেক হয়ে যাবে 8%, যখন কোয়ার্টারলি ক্যালকুলেট করবো রেটটা তখন 16/4 মানে 4% হয়ে যাবে। এবার আমাদের কাছে আমরা জানি 4% করে যদি ক্যালকুলেট করে সেটা কতদিন নিতে বলেছে, সেটা 3 বছরের জন্য নিতে বলেছে, মানে 4% করে 3 বছর না, তিনটে ক্ষেপ হবে 9 মাস, যেহেতু 3 মাস 3 মাস 3 মাস, তাহলে 3 বার সাকসেসিভ অ্যাপ্লাই হবে, মানে তিনটে জিনিসের উপর সাকসেসিভ অ্যাপ্লাই হবে। প্রথম দুটোকে অ্যাপ্লাই করেছি 4 প্লাস 4 প্লাস 4 ইন্টু 4/100, ক্যালকুলেশন করো 4 4 8, আর ওদিকে হচ্ছে 0.16, তাহলে 8.16, আর এদিকে 8.16 থেকে 4-এর সঙ্গে আবার অ্যাপ্লাই করো 8.16 প্লাস 4, তাহলে 12.16, 8.16 ইন্টু 4/100, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে চলে আসবে 12.4864, ঠিক আছে। আর যদি তুমি 9 মাসের ক্ষেত্রে যদি হাফ ইয়ারলি লাগাও, তাহলে একটা 6 মাস পাবে, একটা 3 মাস পাবে। 6 মাসের জন্য সুদ কেমন হবে, 6 মাসের জন্য সুদ হবে তোমাদের যেটা অর্ধেক 8%, আর বাকি 3 মাসের জন্য সুদ হবে 4%, তাহলে 8 আর 4-এ তুমি আবার সাকসেসিভ লাগাও, 8 আর 4-এ 12, 4 8 32, মানে 0.32, তাহলে 12.32, আর এখানে হচ্ছে 12.4864, দুটোর মধ্যে ডিফারেন্স করো 0.1664, তাহলে এটাই হচ্ছে কি দুটোর মধ্যে অন্তর, আর সেই অন্তরটাই এখানে বলে দিয়েছে কত, সেই অন্তরটাই তোমাকে এখানে জানতে চেয়েছে। আর এখানে মূলধন বলেছে, মূলধন সবসময় 100% হয়, তো 100% এর ভ্যালু বলে দিয়েছে, তাই না? তো 100% এর ভ্যালু কত, 1500, তাহলে এত পার্সেন্টের ভ্যালু কত, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে চলে আসবে 24.96, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে চলে যাই। ইফ আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি বিকামস এত ইন 2 বছর এবং 27,000 5 বছরে বলে দিয়েছে, তাহলে দুটো অনুপাত বার করে 2 কিউব থেকে 3 কিউব, সময়টাও দেখতে পাচ্ছ 2 থেকে 5 মানে 3 বছর, তাহলে হয়ে গেল 3 বছরে, তাহলে এক এক বছরে তুমি দেখতে পাচ্ছ 2 থেকে 3 হয়ে যায়, তাহলে এক্স টাকা শুরু করেছিল 2 থেকে 3 হয়ে গেছে, 2 থেকে 3 হয়ে গেছে, 2 বছর শেষ, আর 2 বছর পরে টাকাটা 8,000 হয়ে যায়, তাহলে এক্স এর মান তোমরা ক্যালকুলেট করে বলে দিতে পারবে, ইজি কোয়েশ্চেন। চলো পরের কোশ্চেনে চলে যাই আমরা, 26 দাগের কোয়েশ্চেনে। বলছে রাজেশ পারচেস করেছে টেলিভিশন হুইচ কস্ট এত টাকা অন দ্য টার্মস দ্যাট, মানে এই শর্তে যে হি ইজ রিকোয়ার্ড টু পে সাম ক্যাশ ডাউন পেমেন্ট, কিছু ডাউন পেমেন্ট করতে হবে, এবং তারপরে কি করতে হবে, প্রথম বছরের শেষে 2,794 টাকা দিলে চলবে, সেকেন্ড বছরের শেষে 6,292 টাকা দিলে চলবে, এবং থার্ড বছরের শেষে 1,331 টাকা দিলে চলবে। তাহলে বলছে ইন্টারেস্ট ইজ চার্জ, 10% যদি ইন্টারেস্ট চার্জ করা হয় তাহলে কত টাকা তার ডাউন পেমেন্ট করতে হয়েছিল। তো সোজা সবটা কথা, আমরা জানি প্রথম বছরের হিসেব হয় 10:1, মানে যেহেতু 10% সুদ 10 থেকে 11, প্রথম থেকে যদি থার্ড বছরে যেতে হয় তাহলে তবে 10 থেকে 10-এর স্কোয়ার থেকে 11 স্কোয়ার, মানে মানে সেটা হিসাব হবে কি 100 থেকে 121, প্রথম থেকে ডাইরেক্ট থার্ডে গেলে কি হবে 1000 থেকে 1331। তো তোমরা দেখো যদি এই টাকাটা এখানে না দিয়ে প্রথম বছরে দিয়ে দিত, তাহলে তার টাকাটা সুদ দিতে হতো না, মানে 11 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে, তার মানে সবুজটা দিয়ে ইন্ডিকেট করেছি, 11 ইউনিটের ভ্যালু 2794, তাহলে 10 ইউনিটের ভ্যালু বের করতে পারবে, তাহলে 11-র কত গুণ বের করো, 11 254 গুণ হচ্ছে এটা, তো 11 254 গুণ যদি হয় তাহলে 10-এর 254 গুণ কত হবে, হচ্ছে 2540, তাহলে মাত্র 2,540 টাকা দিলেই হয়ে যেত, মাত্র এত টাকা, মানে মাঝখানে যে এই 200 সামথিং টাকা সুদ তোমাকে গুনতে হতো না, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে এই টাকাটা যদি বছরের প্রথমে দিয়ে দিত তাহলে কি হতো, অনেক টাকা কম দিতে হতো, সেটা কত বলছে স্যার 10 স্কোয়ার থেকে 11 স্কোয়ার, এই যে গোলাপি কালার দিয়ে লিখেছি 10 স্কোয়ার থেকে 11 স্কোয়ার, তাহলে 121-এর মান এটা, 121-এর কত গুণ 52 গুণ, তাহলে তাহলে আমাদের 10-এর স্কোয়ার মানে 100-রও 52 গুণ হবে, তাহলে 5200, তাহলে 5200 টাকা দিলেই হয়ে যেত, দেখো 6,292 টাকা, এত টাকা দিতে হতো না, তাই না? তো ঠিক সেরকম ভাবে যে টাকাটা লাস্টে দিচ্ছে সেটা হচ্ছে কি 1331, আর আমরা জানি থার্ড ইয়ারের জন্য 10-এর কিউব থেকে 11 কিউব হয়ে যায়, মানে 1331-এর মানে 1331, তার মানে 1000 টাকা দিলেই হয়ে যেত, 1331 দেওয়ার দরকার ছিল না। তিনটে টাকাকে যোগ করো, যোগ করলে বুঝতে পারবে যে 8,740 টাকা দিলে তোমাকে সুদই গুনতে হতো না।
তার মানে সুদই গুনতে হতো না, তার মানে এই টাকাটা, আর আমি দিচ্ছি কত টাকা, আলটিমেটলি এত টাকা, তাহলে মাঝখানে এই যে টাকাটা এক্সট্রা দিচ্ছি এটাই তার মানে কি, এটাই হচ্ছে তার মানে তোমাদের হয়ে যাচ্ছে হচ্ছে তোমাদের ক্যাশ ডাউন পেমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের পরের কোশ্চেনটা আমরা চলে যাই। 27 দাগ। 27 দাগ কোশ্চেন কি বলেছে, অ্যান অ্যামাউন্ট অফ 12,000 টাকা হ্যাজ বরোড এট সিম্পল ইন্টারেস্ট অ্যাট সাম ইন্টারেস্ট রেট আফটার 4 মান্থ 6,000 টাকা মোর ওয়াজ অ্যাডেড অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট অন টোটাল। দেখো পরিষ্কার কথা, এখানে গল্পটা বুঝতে হবে তোমাদেরকে। প্রথমে 12,000 টাকার উপরে 8% হারে সুদ লেগেছিল, কিন্তু মান্থলি রেটে, তো 4 মাস যেহেতু, তো 4/12 করে নিচে ইন্টু 100, কিন্তু যখনই 4 মাস শেষ তখন কি হয়ে গেছে, তখন রেট 2R হয়ে গেছে, আর টাকাটাও 6,000 বেড়ে গেছে 18,000। তো ক্যালকুলেট করলে 10%, তো এটা হচ্ছে হয়ে গেল। তারপরে চলো 28 দাগের কোয়েশ্চেন, অঙ্কিত বরোড 15,000 টাকা ফ্রম ব্যাংক অ্যান্ড রিটার্ন 6,500 টাকা আফটার 6 বছর, আফটার 10 ইয়ার্স ফ্রম স্টার্টিং। ঠিক আছে, স্টার্টিং থেকে 10 বছর পরে কি হচ্ছে, হি রিটার্ন এত টাকা, সে এত টাকা ফেরত দিয়েছে। ঠিক আছে, এবং এবং প্রথম প্রথম এত টাকা ফেরত দিয়েছিল, টোটাল কত টাকা, তার মানে 13,460, আর 6,500 টাকা টোটালি সে ফেরত দিয়েছে, আর ধার নিয়েছিল এত টাকা। তো বিয়োগ করে দাও, বিয়োগ করলে পেয়ে যাবে যে এক্স্যাক্টলি তার সুদ কত। তো সুদের পরিমাণ এত লিখেছে, আর সুদটা ক্যালকুলেট করছি। দেখো প্রথমে 15,000-এর উপরেই সুদ বসেছিল প্রথম 6 মাস, 6 মাস পরে এত টাকা শোধ করার পরে যত টাকা পড়ে থাকবে তার উপরে আবার 4 মাস সুদ বসবে, তাহলে ক্যালকুলেট করো 8% সুদের হার, তো ক্যালকুলেট করলে আজ 8 পেয়ে যাবে। ইজি কোয়েশ্চেন, ক্যালকুলেশন জাস্ট। ঠিক আছে, তো হোয়েন 12, 16, 18, 20, 25 টাকা ডিভাইড করবে একটা নাম্বার কাকে, এক্স কে। ঠিক আছে, তাহলে বলছে দ্য রিমাইন্ডার ইন কেস 4 রাখতে হবে, 4 প্রতি কেসে 4 রিমাইন্ডার রাখতে হবে, এবং সেই এক্সটাকে 7 দিয়ে ভাগ যেতে হবে, বাস খেলা খতম। তাহলে আমি 12, 16, 18, 20, 25 লসাগু নেবো, কারণ এমন একটা সংখ্যা যেটা 12, 16, 18, 20, 25 দিয়ে ভাগ দিয়ে এলসিএম তো তোমরা জানো কিভাবে করি, বারবার শিখি। এলসিএম বার করেছি 3600, তাহলে নাম্বারটা কেমন হবে, নাম্বারটা হবে 3600n+4। ঠিক আছে, নাম্বারটা হবে 3600n+4, কিন্তু নাম্বারটাকে আবার 7 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে 3600টাকে আমি এমন করে ভাঙবো যে কিছুটা আমাকে ভাগ চলে যায়, তাহলে আমি 3598n লিখে নিয়েছি, এই পার্টটা ভাগ চলে যায়, তাহলে বাকি, তাহলে 3598 মানে 3598, তাহলে 36 হতে গেলে আর দুখানা এন পড়ে থাকবে, দুখানা সেপারেট করে দিয়েছি, তাহলে এই পার্টটা তো অলরেডি ভাগ চলে যায়, ভাগ যেতে হবে কাকে, ভাগ যেতে হবে এই পার্টটাকে। তাহলে 2n+1টাকে যদি 4টাকে যদি 7 দিয়ে ভাগ যেতে, n এর মান কত বসাবো, n এর মান 5 বসাবো, কারণ 5 দুগুণ 10 প্লাস 4 মানে 14, 14 7 দিয়ে ভাগ যায়, তাহলে n এর মান আমি জেনে গেলাম। তো n এর মান যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে x এর মান পেয়ে যাবো। x এর মানটাকে বসিয়ে দিয়েছি 3600 ইন্টু 5 প্লাস 4, তার মানে 18,004, মানে এখানে হাজারের স্থান কত, হাজারের স্থানে 4 8 বসবে, তো উত্তর হয়ে যাবে আমাদের 8। চলো পরের কোশ্চেন আমরা চলে যাই। 30 দাগের প্রশ্ন। এটা সেম টাইপের প্রশ্ন, 5, 6, 8, 9, 12, এখানে রিমাইন্ডার প্রতি ক্ষেত্রে 1 রাখতে হবে, x কে 13 দিয়ে ভাগ যেতে হবে। দেখো সিমিলার প্রশ্ন, তোমাকে এটা করে দেখাচ্ছি না, তোমরা পরে দেখে নিতে পারবে, একদম 100% সিমিলার প্রশ্ন। ঠিক আছে, শুধু এখানে রিমাইন্ডার বার করতে বলেছে, মানে সংখ্যাটা বার করার পরে 31 দিয়ে পুনরায় ভাগ করতে হবে, ভাগ করে দেখো রিমাইন্ডার বার করেছি 5, তোমরা করে নিতে পারবে। তার 31 দাগের প্রশ্ন দেখো, লেট x বি দা লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 15, 18, 20, 27, রিমাইন্ডার হচ্ছে ইন কেস। দেখো একদম সিমিলার ক্যালকুলেশন, কিচ্ছু নেই, লাস্টে মাল্টিপল অফ 31 মানে কি 31 দিয়ে ভাগ যায়, একই কথা, কথাটা ঘুরিয়ে বলেছে, তো 31-এর সমতুল্য ভেঙে নিয়েছি, তো আলটিমেটলি বসিয়ে নিয়েছি, এটাও তোমরা দেখতে পাবে, একদম সিমিলার প্রশ্ন। 32 দাগের প্রশ্ন চলে আসো। A vessel contains 2.5 liter of water and 10 liter of milk. ঠিক আছে, 20% of the contents of the vessel are removed. তার মানে কি 2.5 আর 10 মানে টোটাল 12 লিটার ছিল, তার 20% আবার রিমুভ করে দিয়েছে, তাহলে 12.5 20% বিয়োগ করলে দেখবে 10 লিটার পড়ে থাকবে। 10 লিটারকে আমি 4:1 ভাঙবো, কারণ লিটারে মানে এটাই ছিল অনুপাত, 4:1 ভাঙলে তোমাদের হয়ে যাবে 8 আর 2, তো কাটাকুটি করো 4:1 হবে, তো 8 আর 2 পড়ে আছে। এবার দেখো প্রথমে কি করেছিল, প্রথমে মিক্সার তুলেছিল, তাহলে অনুপাত চেঞ্জ হয়নি, দেখো অনুপাত সেম আছে। ঠিক আছে, তারপরে কি হলো, তারপরে যখন আমরা দেখলাম প্রথমে অনুপাত চেঞ্জ হয়নি, অনুপাত যা ছিল তাই আছে। এবার এরপরে কি করছে, তারপরে তুলছে শুধুমাত্র আমাদের x লিটার ওয়াটার মেশাচ্ছি, তারপরে কি করছে y লিটার মিল্ক মেশাচ্ছে, যেই x লিটার ওয়াটার মেশাচ্ছি বলেছে, x লিটার ওয়াটার মেশাচ্ছি, সেই বলেছে অনুপাতটা উপর রিভার্স হয়ে যাচ্ছে, এটা বলে দিয়েছে, তাই না, সরি, x লিটার ওয়াটার মেশানোর পর অনুপাত রিভার্স হয়ে যাচ্ছে, যখন y লিটার যখন আমাকে আবার মানে মিল্ক মেশাচ্ছি তখনও অনুপাত আবার রিভার্স হয়ে যাচ্ছে, এই তো গল্প, পুরো অঙ্কটা এই বলেছে, আর কিচ্ছু নেই। এবার দেখো কি করে করছি এটা, আমরা আমরা অলরেডি বের করে নিয়েছি যে মিশ্রণ তুলে নেওয়ার পরে আমাদের কাছে মিল্ক আছে, সরি এটা হচ্ছে ওয়াটার আছে 2 লিটার, আর মিল্ক আছে আমাদের কাছে 8 লিটার। তো ওয়াটার আমাদের 2 লিটার, আমাদের কাছে সেই ওয়াটার কত, 1 ইউনিটের মান 2 লিটার মানে 2 গুণ, তাহলে 4 ইউনিটের মান 8 লিটার, মানে এখানেও 2 গুণ। তাহলে এটা তো আমরা মেশাইনি, তাহলে শুধু মিশিয়েছি কোনটা, শুধু মিশিয়েছি হচ্ছে আমাদের এক্স, মানে সেটা হচ্ছে তোমাদের জল, তাহলে এখানে 8 লিটার থাকলে এদিকেও 8 লিটার থাকার কথা, 1 ইউনিটের মান তো মানে 8 লিটার মানে 8 গুণ, তো 8 গুণ যদি হয় এদিকেও 8 গুণ হবে 32 লিটার। ওকে ওকে, এবার দেখো এখানে শুধু ওয়াই মিশিয়েছি, তাহলে এক্স তো মেশাইনি, তাহলে এখানে যদি 32 হয় এখানেও 32 তৈরি করতে হবে, তাহলে 1 কে 32 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 32 দিয়ে গুণ করো, তাহলে 128 চলে আসবে। দেখো এখানে 8 লিটার ছিল, এখানে 28 লিটার, তাহলে কত লিটার মিশিয়েছি, 120 লিটার, তাহলে ওয়াই এর মান আমি জেনে গেলাম, ওয়াই এর মান হচ্ছে
তোমাদের কাছে 120 লিটার সেটাই জানতে চেয়েছে। চলো পরের কোশ্চেনে চলে যাই আমরা। 33 দাগের প্রশ্ন ভালো করে দেখো। বলছে a beaker contains acid and water in the ratio 1:x এবং তাদের বলছে 300 লিটার অফ মিক্সচার অ্যান্ড 50 লিটার অফ ওয়াটার মিক্স, মানে 300 লিটার মিক্সচারের সঙ্গে 50 লিটার ওয়াটার মিক্স করেছে। তাহলে টোটাল এখন মিক্সচার কতটা? টোটাল এখন মিক্সচার হচ্ছে 350 লিটার। 350 লিটার আমরা 1:x ছিল আর 2:5 ফাইনালি হয়েছে, যেহেতু আমরা শুধুমাত্র মিশিয়েছি হচ্ছে ওয়াটার, তো এখানে এই বারটা তো ঠিক থাকবে, তাহলে 2 দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে এটা 2 হয়ে গেছে, এটা 2x হয়ে গেছে। ওকে, এবার দেখো ভালো করে, এখানে 50 লিটার শুধুমাত্র আমি মিক্সচার চেঞ্জ করেছি, মানে শুধুমাত্র আমি ওয়াটার মিশিয়েছি। তো আমরা দেখছি 350 লিটার মিক্সচার আছে ফাইনালি, আর 3 আর 2 5 আর 2 7, 7 ইউনিটের মান 350। যদি আমি 5 ইউনিটের মান বার করি, তো বার করতে পারি, দরকার নেই। 7 ইউনিটের মান 50, মানে 1 ইউনিটের মান কত? 50 ml। তাহলে 50 ml এর মানে 1 ইউনিট, তাহলে এখানে 2:5, তাহলে 1 ইউনিট কমিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 2:4। মানে শুধুমাত্র 5টা কমবে না, 2 তো কমবে না, মিশিয়েছি শুধু 5, তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে 2x এর মান 4, x এর মান কত হবে? 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 34 দাগের প্রশ্ন, চলো 34 দাগের প্রশ্ন কি বলছে। 300 গ্রাম সুগার সলিউশন হ্যাজ 40% সুগার ইন ইট। তাহলে 40% মানে 60%, তার মানে ওয়াটার, কাটাকুটি করো 2:3। এবং কতটা যদি তোমরা সুগার মেশাচ্ছি অনলি, তার মানে কি মেশাচ্ছি? সুগার মেশাচ্ছি অনলি, এবং সেখানে 50% সলিউশন থাকবে, মানে 1:1। তাহলে 3 দিয়ে গুণ করে নিচ্ছি, কারণ কারণ শুধু সুগার মিশিয়েছি, মানে আমাদেরকে তো ওটা সমান রাখতে হবে, ওয়াটারটা সেম রাখতে হবে। 3 করে নিয়েছি, তাহলে এটা 1 ইউনিট আমি সুগার মেশাচ্ছি। তাহলে আমাদের কাছে হিসাব অনুযায়ী আমাদের টোটাল প্রথমে ছিল 5 ইউনিট, আর 5 ইউনিটের ভ্যালু ছিল 300 গ্রাম। তো 5 ইউনিটের 300 গ্রাম, 1 ইউনিটের কত? 60 গ্রাম। তাহলে 1 ইউনিটের মানই বার করতে বলেছে, মানে 60 গ্রাম কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। চলো পরের কোশ্চেন চলে আসি, 35 দাগের প্রশ্ন। রেশিও অফ দ্য এজেস অফ এ বি বলছে 5:x। এ 18 ইয়ার্স ইয়ঙ্গার টু সি, এবং আফটার 9 ইয়ার্স সি এর বয়স হচ্ছে 47। 9 বছর পরে সি এর বয়স 47, তাহলে সি এর বর্তমান বয়স কত? 47 থেকে 9 কেটে নাও, 38। তাহলে বলেছে, এবং এ হচ্ছে আরো 18 কম, তাহলে এর বয়স হচ্ছে 20। তাহলে 5 ইউনিটের মান 20, তাহলে কত গুণ? 4 গুণ, তাই না? এবং বলে দিয়েছে তোমাকে যে এ আর বি এর যে বয়সের ডিফারেন্স, সেটা হচ্ছে কি সি এর বয়সের সঙ্গে সমান। তো সি এর বয়স তো 38, তাহলে এদের ডিফারেন্সও 38। তাহলে এ 20 হলে 38 বাড়িয়ে দাও, এটা 58। তাহলে এক্স এর অরিজিনাল মান 58, কিন্তু অরিজিনাল মান থেকে অনুপাতের মান সবসময় 4 ভাগ করে আসছে, তাহলে 58 কে 4 ভাগ করে এক্স এর মান উত্তর দিতে, মানে 14.5 কিন্তু উত্তর হয়ে যাবে। এবার চলে আসে 36 দাগের প্রশ্ন, বলছে ইফ ইউ রিভার্স মাই ওন এজ, মানে তার নিজের এজটাকে যদি এক্স ওয়াই টাইপের লেখো, তাহলে এজ হয়ে যাবে কি 10x প্লাস ওয়াই, কারণ দশকের স্থানটাকে 10 দিয়ে গুণ করতে হয়, এককের স্থানটাকে 1 দিয়ে গুণ করে যোগ করতে হয়। তাহলে যদি বয়সটাকে এরকম দেখতে লাগে, সেটা আদতে কত? 10x প্লাস ওয়াই। তো 10x প্লাস ওয়াই ধরো তার বয়স, তার ভাইয়ের বয়স, তাহলে উল্টে দাও, উল্টে দিলে হয়ে যাবে 10y প্লাস এক্স, এবং তার ভাইয়ের বয়সটা কি বলেছে? বেশি, সিনিয়র বলেছে। তো আমি এখানে লিখেছি, দেখো তোমাদের ওটা না দেখলেও হবে, 10x প্লাস ওয়াই এবং 10 এবার বলেছে তাদের বিয়োগফল মানে এই দুটোকে বিয়োগ করো। বিয়োগ করলে মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কত হবে? 9 কমন চলে যাবে, কারণ 9y মাইনাস 9x চলে আসবে, 9 কমন নিলে 9y মাইনাস এক্স, সেটা হয়ে যাবে দুটো যোগফল মানে 11 কমন চলে যাবে, 11x প্লাস ওয়াই, তার 11 ভাগ, তার 11 কেটে গেল। কাটাকুটি করলে মানে কোনাকুনি নিয়ে আসলে দেখবে x বাই ওয়াই সমান সমান হয়ে যাবে 4/5, মানে x এর মানটাকে আমি 4 ইউজ করতে পারি, y এর মানটাকে আমি 5 ইউজ করতে পারি। তোমাকে ভাইয়ের বয়স জিজ্ঞেস করেছে, মানে y থেকে 5 বসাও, 10 5 50, এবং এ প্লাস 4 মানে হচ্ছে 54, উত্তর হয়ে গেল। 37 দাগের কোশ্চেন চলে আসো, কি বলছে। এ বি সি তিনজন ইনভেস্ট করেছে, রেশিওতে কত? 7/2, 4/3, 6/4। এবার আমরা কি করছি, আমরা শর্টকাট নিয়ম আমরা কি জানি, যদি এর মান বার করতে চাই, তাহলে এদের দুটোর হর নেবো, 3 আর 5 কে নিলাম, 7 এর সঙ্গে গুণ করো, 7 × 105। যখন আমি বি এর মান বের করবো, তখন এটা নেবো, 5 2 10, আর 4 এর সঙ্গে গুণ করবো 40। আর যখন এর মান বের করবো, 3 2 6, 6 6 36। তবে কাটাকুটি করে এবার আমরা কি করি, 2 দিয়ে গুণ করে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে? কারণ 210টা 4 মাস চালিয়েছি, তারপরে 50% বাড়িয়েছি, তাহলে 210 এর 50% বের করা সোজা 105। তাহলে 210 এর সঙ্গে 105 যোগ করে দাও, 315। 315টা বাকি 8 মাস চালিয়েছি, আর এটা তো 12 মাসই চালিয়েছি, এটাও 12 মাসই চালিয়েছি। অনুপাত বার করেছি ক্যালকুলেশন করে, 35:10:9। তাহলে এই অনুপাতে কিন্তু জিনিসটা শেয়ার হবে, প্রফিটটা। তাহলে এটা 49 মানে 54 হবে। 54 হলে 54 ইউনিটের মানে হচ্ছে টোটাল প্রফিটের সঙ্গে সমান। এবং তাহলে বি এর শেয়ার জিজ্ঞেস করেছে, বি এর শেয়ার হচ্ছে আমার এখানে 10, তো 10 ইউনিটের মান ক্যালকুলেট করলে 8000 হবে। চলো পরের কোশ্চেনে চলে আসি আমরা, 38 দাগের প্রশ্ন। এবং পিকিউ একটা বিজনেস শুরু করেছে, পার্টনারশিপে ইনভেস্ট করেছে 20,000 টাকা, 15,000 টাকা রেসপেক্টিভলি। 8 মাস পরে এস জয়েন করেছে 20,000 টাকা নিয়ে। তাহলে প্রথমে মানে টোটালি 2 বছরের কেস বলে দিয়েছে। তো চলো 20,000 টাকা নিয়ে প্রথমে পি শুরু করেছিল, এ 2 বছরই খাটাচ্ছে, এও 2 বছর খাটাচ্ছে, কিন্তু এ 20,000 টাকা নিয়ে এসে কিন্তু 8 মাস পরে মানে 16 মাস খাটাচ্ছে। অনুপাত বার করো, অনুপাত বার করলে কি হবে? টোটালি হচ্ছে 29 এর মধ্যে বি কত? বি হচ্ছে 9, তাহলে এবং এতর মধ্যে বি ততটাই নেবে। তো ক্যালকুলেট করো, তাহলে হচ্ছে কত? এটা চলে আসবে। মানে যে অনুপাতে লাভ হবে সেই অনুপাতে টাকা ডিস্ট্রিবিউট, মানে যে অনুপাতে ছাড় দেবে সেই অনুপাতে টাকা ডিস্ট্রিবিউট হবে। 39 দাগ দেখো,
এখানে পি এর মানটাকেও 5 দিয়ে লিখতে পারি, আর এর মানটাকেও 5 দিয়ে লিখতে পারি, টি এর মানটাকেও 5 দিয়ে লিখতে পারি। সিমিলারলি কিউ এর মানটাকেও 2 দিয়ে লিখতে পারি, এস এর মানটাকেও 2 দিয়ে লিখতে পারি, ইউ এর মানটাকেও 2 দিয়ে লিখতে পারি। পি এর মান পুট করো, আর এর মান পুট করো, টি এর মান সব করাই তো 5 এর কিউব, তাই 5 এর কিউব বেরিয়ে যাবে। এ মাইনাস বি প্লাস সি পড়ে থাকবে, নিচেরটা প্রত্যেকটা মানই দেখো কিউ এস এবং ইউ তিনটের মানই 2 করে, তো 2 এর কিউব 2 এর কিউব 2 এর কিউব বেরিয়ে যাবে, এ মাইনাস বি দুটো কেটে যাবে। 5 এর কিউব বাই 8, তো মানে 2 এর কিউব মানে 125 বাই 8, তাহলে ক্যালকুলেশন করলে 15.625 উত্তর হবে। 40 দাগের প্রশ্ন চলে আসো। যদি দেখি আমরা পি কিউ আর টুগেদার হ্যাভ 180 ক্যান্ডেল, এবং সেখানে বলেছে পি কিউ আর ইচ হ্যাজ অ্যাজ মেনি অ্যাজ পি গিভস, পি দিয়ে দিচ্ছে কিউ আর আর কে তাদের যতগুলো করে আছে ঠিক ততগুলো করে তাদেরকে আবার দিয়ে দিচ্ছে। আফটার দ্যাট আর গিভস কিউ, আর এবং কি করছে, কিউ কে দিচ্ছে কেমন করে, কিউ এর কাছে যতগুলো অলরেডি আছে তার অর্ধেক তাকে দিয়ে দিচ্ছে, এবং আর অলসো গিভস পি টুয়াইস অ্যাজ মেনি ক্যান্ডেলস অ্যাজ পি অলরেডি হ্যাজ, পি এর কাছে যতগুলো আছে ততগুলো দ্বিগুণ ক্যান্ডিডেট কিন্তু দিয়ে দিচ্ছে, টুয়াইস ততগুলো দ্বিগুণ দিয়ে দিচ্ছে। তাহলে সবকিছু দেওয়ার পরে যদি সবার কাছে ইকুয়ালি থেকে থাকে, তাহলে পি এবং আর এর কাছে ইনিশিয়ালি যতগুলো ছিল তাদের অনুপাত কত। দেখো এগুলোকে ব্যাক ক্যালকুলেশন করলে সুবিধা হয়। 180টা টোটাল ছিল, ইকুয়ালি ডিস্ট্রিবিউট করলে 60-60-60। এবার চিন্তা করো, তোমরা যদি ক্যালকুলেশন করতে চাও, তার আগের স্টেপটা কি বলেছে সেটাকে ভালো করে খেয়াল করো। তার আগের স্টেপটা বলেছে, ঠিক আছে, তার আগের স্টেপটা বলেছে আর কি করছে, আর অলসো গিভস পি টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ ক্যান্ডেল পি অলরেডি হ্যাজ, পি এর কাছে যতগুলো ছিল, পি এর কাছে কতগুলো ছিল, পি এর কাছে কতগুলো ছিল সেটা বড় কথা না, আগে বোঝার চেষ্টা করো এই জায়গাটা। পি এর কাছে ধরে নাও তুমি এক্স খানা ছিল, পি এর কাছে ধরে নাও তুমি এক্স খানা ছিল, ঠিক আছে, পি এর কাছে এক্স খানা ছিল, ঠিক সেই এক্স এর দ্বিগুণ খানা তাকে দিয়ে দিয়েছে, দেওয়ার পরে সংখ্যাটা তাহলে কত হচ্ছে 3x, তাহলে সেটাই তো এখন কত 60, 60 এর সঙ্গে সমান, সেখান থেকে তুমি ক্যালকুলেট করলে এক্স, তাহলে এর আগে তার মানে এক্স তার মানে ছিল, তাহলে এক্স তাহলে কত বসাবো এখন, এক্স এর মান মানে পি এর কাছে আগে কত ছিল 20 খানা, এই 20টা কে দিয়েছে, আর দিয়েছে, তাহলে আর এর কাছে নিজ্ঞাত দেওয়ার মতো কিছু অপশন ছিল, তার মানে এইটা বোঝার চেষ্টা করো, এই ছোট ছোট জিনিস কিন্তু ট্রিক। তার মানে আর যদি তাকে দিয়ে দেয়, ভালো করে বোঝো, তাহলে এইটা দেওয়ার আগে তার কাছে কমে গেছে, হ্যাঁ কি না, এটা বোঝো, এটা বোঝাটা খুব জরুরি। মানে যখনই কেউ দিচ্ছে তার কাছ থেকে কমছে, যার কাছে আসছে তার কাছে বাড়ছে। যেমন ভালো করে দেখো, এই 20টা যেই 60 হয়ে গেল, তখন 20টা যেই 60 হয়ে গেল, তো 20টা তো বেড়ে গেছে। আমি আরেকবার তোমাদেরকে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। কালিটা চেঞ্জ করে নি, দেখো প্রথমত এই 20 অ্যামাউন্ট ধরো তার কাছে ছিল, আর কি করছে, এতে 20 দিয়ে দিচ্ছে, 20 দিয়ে সরি এতে 20 দ্বিগুণ দিয়ে দিয়ে তাকে দিয়ে দিচ্ছে, তার মানে আর কতটা কন্ট্রিবিউট করেছে, বলে স্যার আর এখানে 40 কন্ট্রিবিউট করে 60 তৈরি করেছে, তাই না। তাহলে আর যদি 40 কন্ট্রিবিউট করে থাকে, ভালো করে বোঝার চেষ্টা করো, আর যদি 40 কন্ট্রিবিউট করে থাকে, তার মানে এখানে দেখো, এইখানে এইভাবে লিখলে হয়তো হবে না, এটা বোঝা যাবে না এইভাবে। আরেকবার এখানে লাইনটা পড়ছি, বলছে আর অলসো গিভস পি টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ পি অলরেডি হ্যাজ, পি এর কাছে যতগুলো ছিল, পি এর কাছে যতগুলো ছিল, পি এর কাছে ধরো 20টা ছিল, তো 20টার দ্বিগুণ তাকে দিয়ে দিচ্ছে, 40টা কে দিচ্ছে, আর দিচ্ছে। আচ্ছা, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার এটা তো ঘাটাইনি, তাহলে এটাকে উপরে অ্যাজ ইট ইজ তুলে দাও, ঠিক আছে, এটাও ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা কি করবো ভালো করে দেখো, এবার আমরা কি করবো ভালো করে দেখো, তো এখানে এখানে একটা জিনিস ভুল হয়েছে, যেই আর যদি 40 থাকে, একে যদি আর যদি 40 দিয়ে দেয়, দিয়ে 60 বানায়, তাই না, একে যদি আর 40 কন্ট্রিবিউট করে, সরি এখানে এভাবে লেখাটা ঠিক হবে না, 40 কন্ট্রিবিউট করে, তাহলে আর এর কাছ থেকে 40 মাইনাস হয়েছে, তার মানে এখন 60 আছে, তাহলে আগের আরো 40 বেশি ছিল, তাহলে আর এর কাছে আগে কত ছিল, আগে তাহলে 100 ছিল, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তার আগের স্টেপ পড়ো, তার আগের স্টেপ কি বলেছে, এক একটা স্টেপ এগোচ্ছি আমি। বলছে আর গিভস কিউ হাফ অ্যাজ মেনি অ্যাজ কিউ অলরেডি হ্যাজ, তো কিউ এর কাছে ধরো এক্স খানা ছিল, তার এক্স এর অর্ধেক তাকে আবার দিই, তাহলে এক্স এর কাছে মানে কিউ এর কাছে বর্তমানে কতগুলো আছে 3x/2, আর সেটাই এখন বর্তমানে কি 60, তাহলে এখান থেকে এক্স এর মান বের করেছি, তার মানে তার আগের স্টেপে তার মানে কিউ এর কাছে কত ছিল স্যার 40 খানা ছিল, যেটা তার অর্ধেক মানে 20 খানা তার সঙ্গে অ্যাড করেছে, কে দিয়েছে, বলে স্যার দিয়েছে হচ্ছে আর, তাহলে আর এর কাছে তার মানে দিয়েছে মানে তার কাছে এই স্টেপের আগে আরো আরো 20 খানা তার মানে বেশি ছিল, তাই জন্য দিতে পেরেছে, তাহলে 120, ওকে। তাহলে এখানে যেহেতু চেঞ্জ হয়নি, এটাকে আমি উপরে তুলে দিচ্ছি অ্যাজ ইট ইজ। এবার বলছে পি কি করেছে, পি গিভস কিউ অ্যান্ড আর অ্যাজ মেনি অ্যাজ ক্যান্ডিস, যতগুলো তার কাছে ছিল, তার মানে ধরে নাও এক্স এর, ধরে নাও তাদের কাছে এক্স খানা ছিল, ঠিক আছে, ধরো আমি প্রথমটাই ধরি, এক্স খানা ছিল,
ঠিক আছে। তো এক্স খানা যদি থেকে থাকে, ভালো করে শুনবে, এক্স খানা যদি থেকে থাকে আর তাকে তার মানে আবার এক্স খানা দিয়েছে, ঠিক আছে, এক্স খানা যদি থেকে থাকে, এক্স খানা দিয়েছে, এবং দুটো মিলে ভালো করে তোমরা যদি চিন্তা করে থাকো, সো এখানে আমরা একটা জিনিস দেখছি, দেখো অনেকভাবে করা যেতে পারে। এখানে কি বলছে, পি গিভস কিউ, তাই না, কিউ কিউ আর অ্যাজ মেনি অ্যাজ ক্যান্ডি, তার ধরো এক্স খানা তার এখানে যদি থেকে থাকে, ধরো এক্স খানা থেকে থাকে, তার কাছে আবার এক্স খানা দিয়েছে, দিয়ে মিলে এখন বর্তমানে হয়েছে 40, কারণ এখানে দেখো, এখানে এখন কিউ এর কাছে বর্তমানে কত 40, তাহলে দেখো প্রথমত তাহলে এক্স এর মান কত হবে 20, তার মানে আগের স্টেপে এক্স এর কাছে মানে কিউ এর কাছে কত ছিল 20 ছিল, আগের স্টেজে 20 ছিল। সো এটার ক্ষেত্রে তোমরা যদি দেখো যে এক মিনিট, ঠিক আছে অসুবিধা নেই। এবার যদি আমরা একটা কাজ করি, যে এটা তো আমরা বুঝলাম, এবার কিউ চলে এলো, আচ্ছা ঠিক আছে, কিউ এর কাছে 20 আছে, আচ্ছা তারপরে কি বলছে, আর পি গিভস, পি কি বলছে, পি কিউ কে দিয়েছে, তো পি যদি কিউ কে দেয়, তো 20 যদি একে দেয়, তাহলে 20 তার মানে বেশি ছিল, তাহলে 20 পি এর জন্য পি কে বসিয়ে দিলাম 20। আচ্ছা, পি আর কে কত দিয়েছে, দেখো আর এর এখন বর্তমানে আছে 120, তাহলে আগে ধরো এক্স ছিল, তাকে এক্স দিয়েছে, মিলে 120 হয়েছে, তাহলে এক্স এর মান 60, তাহলে আগে আছে আর এর ছিল 60 টাকা, তাহলে এই 60টা কে দিয়েছে, তাহলে 60টা পি দিয়েছে, তাহলে পি এর কাছে 60 বেশি ছিল, ওই জন্য দিতে পেরেছে, 60 ছিল, আর পি এর কাছে অলরেডি নিজস্ব 20 ছিল, তাহলে পি এর কাছে টোটালি কত ছিল 100 টাকা ছিল, এবং পি এর কাছে টোটালি 100 টাকা ছিল, আর এর কাছে টোটালি 60 টাকা ছিল। এবার তোমাকে যাই জিজ্ঞেস করতে বলো, এবং তোমাকে বলেছে এখানে পি আর আর এর রেশিও, তার মানে 100 আর 60 এর রেশিও, 100 আর 60 এর রেশিও হয় 5:3, তোমরা প্রত্যেকেই জানো, তো অপশন নাম্বার আমাদের কাছে ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেনে চলে আসি, 41 দাগের প্রশ্ন। দেখো বলছে একটা সাম ছিল 8% পার অ্যানাম হারে সুদ দিয়েছে, তো পাঁচের 7-5 হয়ে গেছে, তাহলে আগে 5টা মানে মূলধন, 7 হচ্ছে তোমার কাছে সুদ আসল, তাহলে 2 টাকা সুদ বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, দেখো তোমাদের পিআরটি বাই 100 হিসাব করো, তাহলে পি হচ্ছে 5 আর হচ্ছে 8, এবং টি হচ্ছে তোমাদের জানো না, তাহলে 100, টি এর মান 50 পেয়ে যাবে। পরের কোশ্চেন চলে আসো, 42 দাগের প্রশ্ন। 3600 টাকা দুটো ইকুয়াল পার্টে ভাঙা হয়েছে, এ বি তে, সিম্পল ইন্টারেস্ট 15% কাজ করছে, একটা 2 বছর রাখা হয়েছে, একটা 4 বছর রাখা হয়েছে। তো ভালো করে দেখো, যেটা 15% হারে 2 বছর রাখলে তার 30% সুদ হবে। তো আমি ধরে নিচ্ছি মানে তার একটা পার্ট, এটা এ বি লেখাটা বেশি যুক্তিযুক্ত ছিল, যাই হোক এটা এ লিখে নাও, এটাকে বি লিখে নাও, তাহলে কি এ 30% আর বি এর 60% এর সঙ্গে সমান, তাহলে এ বি অনুপাত, দুটো পার্টের অনুপাত তোমরা পেয়ে গেলে 2:1, তাহলে টোটাল 3 ইউনিটের মান 36, তাহলে তোমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারো, টোটাল 3 ইউনিটের মান 36, মানে 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান 12,000 টাকা, তো 1 ইউনিটের মান হচ্ছে কত 12,000 টাকা। তাহলে এ কতটা পাচ্ছে সেটা তোমাকে, এ কতটা সুদ পাচ্ছে সেটা বার করতে বলেছে, এ কতটা সুদ পাচ্ছে সেটা, সরি এখানে বলছে দ্য টোটাল ইন্টারেস্ট রিসিভড ফ্রম এ, তো রিসিভড ফ্রম এ কিন্তু আমাদের ক্ষেত্রে বার করতে বলেছে। তো তোমরা যদি দেখো, যদি এখানে কি বলেছে, আচ্ছা, দ্যাট such the simple interest at the rate of এত পার্সেন্ট, এবং we are এত 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 is equal, okay, so the interest received from a, ওকে, তার মানে তুমি যে দিক থেকেই আসো না কেন, সুদ তো তোমার সমান, তুমি বিয়ের দিক থেকে আসো যে সুদ পাবে, এর দিক থেকে তাই সুদ পাবে, তুমি বিয়ের দিক থেকে সুদটা বার করে নিয়েছি আমি আসলে, তাহলে 12,000, বিয়ের মান তো 1 ইউনিট, বিয়ের মান 1 ইউনিট, যেহেতু 12,000, 12,000 60% বের করেছে 7200, তো এদিক থেকে আসলেও 7200 বেরোবে, তো উত্তর 7200 হবে। ঠিক আছে, চলো বুঝে গেছো। 43 দাগের কোশ্চেন দেখো, 43 দাগের কোশ্চেন হচ্ছে, ইফ আ সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম ফর মানি 6 বছর 6 মাস, মানে 6.5 বছর, 6.5 বছরে তোমার 7 গুণ হয়ে গেছে, মানে 100 ধরলে 700 হয়ে গেছে, তাহলে তোমার 7.5 বছর মানে 6.5 বছরে 700 হয়ে গেছে, তাহলে মান্থলি সুদ কত, 1/12 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে ক্যালকুলেট করো, প্রায় 9% উত্তর হয়ে যাবে। 44 দাগের উত্তর দেখো, এ সিলিন্ডার ভেসেল আছে যার 6 সেন্টিমিটার রেডিয়াস এবং 5 সেন্টিমিটার হাইট, তাহলে সেটাকে গলিয়ে তৈরি করা হয়েছে, এন ধরে নাও এন খানা বল তৈরি করা হয়েছে, বলা নেই কতগুলো বল সেটাই জানতে চেয়েছে, ধরে নাও এন খানা বল তৈরি হয়েছে স্ফেরিক্যাল, তাহলে 4/3 পাই আর কিউব, মানে এখানে 1 হচ্ছে, বা যেহেতু ডায়ামিটার 2, তাহলে 1 হচ্ছে কি তোমার রেডিয়াস, তাহলে 1 কিউব করেছে, তাহলে ক্যালকুলেট করে একদিকে নিয়ে এসে এন এর মান তোমাদের বেরিয়ে যাবে। এরপরে চলে আসো 45 দাগের কোশ্চেন। 45 কোশ্চেন কি বলছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, যার বি প্রত্যেকটা লেন্থ এ বি বিসি সি এর মধ্যে রিলেশন বলেছে, যেমন এখানে আমি এবি ধরে নিচ্ছি, দেখো বিসি ইজ লেস দ্যান টুয়াইস দ্য লেন্থ অফ এবি, এবিটাকে এক্স ধরে নাও, তাহলে বিসি কত হবে 2x - 2, এবং সি এ কত হবে x + 10, তিনটাকে যোগ করো, যোগ করলে হচ্ছে 32 হবে বলেছে। পেরিমিটার, পেরিমিটার মানে তিনটে বাহু যোগফল, তাহলে এখান থেকে x এর মান তোমরা পেয়ে যাবে। পরের কোশ্চেন চলে আসবে 46 দাগের কোশ্চেন। 10ই জুন 2011 কি বাজছে, 2011 মানে 2010 পর্যন্ত যাব, তাই না,
2000 পর্যন্ত যাবোই না, কারণ 2000 এর মধ্যে কোনো অড ডে থাকে না। 2010 মানে 10 সালের মধ্যে কতগুলো অড ডে আছে দেখো, 4 সাল আর 8 সাল দুটো মাত্র লিপ ইয়ার আছে, তাহলে 10টার জন্য 10টা অড ডে আর দুটোর জন্য 12টা অড ডে, তাহলে 12টা। এবার আমি জুন পর্যন্ত যাবো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জানুয়ারি 3টে অড ডে যেহেতু নর্মাল ইয়ার, তাহলে ফেব্রুয়ারিতে কোনো অড ডে থাকবে না, 0 অড ডে। মার্চ 3টে, এপ্রিলে 2টো, আর মেতে হচ্ছে 3টে। জুনের 10 দিন নিয়েছি, মাত্র 10 দিনই ক্যালকুলেট করে নেবো, যোগ করে দেবো 33 হচ্ছে, 33কে পুনরায় 7 দিয়ে ভাগ করবো না, 7-এর থেকে বেশি হয়ে গেছে, ভাগফল হচ্ছে 5। তাহলে 5 দিনটা কার জন্য কাকে রিপ্রেজেন্ট করে? মন্ডে 1 কে রিপ্রেজেন্ট করে, টুইসডে 2 কে রিপ্রেজেন্ট করে, ওয়েডনেসডে 3 কে, থার্সডে 4 কে এবং ফ্রাইডে 5 কে। তাহলে উত্তর হবে ফ্রাইডে হবে। চলো এখানে বলছি 12ই মে 2011 থার্সডে হলে দেন 10ই মে কত হবে? তো এখানে আমরা বছরকে আর মাসকে আলাদা করলাম, 12 থেকে 10 মানে -2, আর এখানে 4 থেকে 11 মানে 7 বছর, কিন্তু মাঝখানে 2008 সাল হচ্ছে লিপ ইয়ার একমাত্র, তাহলে একটা অর্ডে বেশি হবে, তাহলে -8 লিখলাম। কারণ মাইনাস কেন? কারণ এটা যেমন 12 থেকে 10 এসেছিল, এটা যেমন 11 থেকে 4 সালে আসছে, মানে বিয়োগ করে আসে -8 -2, দুটোকে মেলালে হচ্ছে -10। -10 তো হবে না, 10 দিয়ে পুনরায় 7 দিয়ে পুনরায় ভাগ চলে যাবে, তাহলে অবশ্যই হচ্ছে -3। তাহলে থার্সডে থেকে -3 ফিরে আসো, তাহলে উত্তর হবে মন্ডে। এবার চলে আসি ইফা ক্লক কোয়ার্টার পাস 3 মানে তোমরা প্রত্যেকেই জানো 3:15, তাই না? এটা মিরর ইমেজ কত হবে? আর সবসময় আমরা 11:60 থেকে বিয়োগ করে নিই, অথবা 12টা থেকে বিয়োগ করি। 11:60 থেকে বিয়োগ করলে এখানে সুবিধা হবে। তো 11:60 থেকে যখন 3:15 বিয়োগ করলাম 8:45, মানে এটাকে তুমি বলতে পারো 45কে বলে 3 কোয়ার্টার, মানে 15 3 গুণ 3 কোয়ার্টার পাস 8, এটা একমাত্র কারেক্ট আনসার হবে। 49 দাগের কোশ্চেনে চলে আসো, বলেছে অ্যাট হোয়াট টাইম 7টা থেকে 8টার মধ্যে মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের মধ্যে আওয়ার হ্যান্ড অপোজিট ডিরেকশনে থাকবে, মানে 180 ডিগ্রি কোণ করবে। থিটার জায়গায় 180 ডিগ্রি কোণ বসে ফর্মুলায় বসিয়ে দাও, এইচ এর জায়গায় কত হবে? 7টা, আর মিনিটটা তুমি বার করবে ক্যালকুলেশন করে, 5 পূর্ণ 5 এর 11 মিনিট বসে, মানে 7টা বেজে 5 পূর্ণ 5 এর 11 মিনিট, মানে অ্যাপ্রক্সিমেটলি 5 মিনিট 27 সেকেন্ড উত্তর হবে। চলো তারপরে চলে আসি 50 দাগের প্রশ্নে। এটা দেখো পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারছো, লসাগু করলে উপরে কি হয়ে যাবে? উপরে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বলবো, আর নিচে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ারের ফর্মুলা। তো কি হয়ে যাবে? সেখানে পরিষ্কার বসিয়ে দিয়েছি, উত্তর হয়ে যাবে 322। আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো, পরের সেশন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই পর্যন্তই আজ, ওকে।